ম্যাক্সিমাম মানুষ ফ্রিল্যান্সিং এ আসে হলো ওই ডলার দেখে। ফ্রিল্যান্সিং এ টাকা আছে, মানে প্রত্যেকটা ফিল্ডেই টাকা আছে। আপনি ঝালমুড়িওয়ালাও দেখবেন যে লাখ টাকা কামায়, এমন ঝালমুড়িওয়ালাও আছে। যদি আমাকে বলেন এই দুইটার মধ্যেও চুজ করতে, দেন আমি এখন আপওয়ার্ক চুজ করতে বলবো। মার্কেট প্লেসকে আসলে বলদ ভাবার কোনো ওয়ে নেই। সোলো ফ্রিল্যান্সারের রাত জাগতে হয়, এজেন্সি ওনারের রাত জাগতে হয় না। ফার্স্ট অফ অল আপনি যদি আর্ন করে থাকেন দেন টাকা নিয়ে আসা যাবে। তো আপনি যখন 8 ঘন্টাতে লিমিটেড হয়ে যাচ্ছেন, এখন আপনি আওয়ারলি রেট কত বাড়াবেন? বাংলাদেশে মিলিয়ন ডলার কোম্পানিও আছে, তারা পেমেন্ট কি রিসিভ করতেছে না? পেপাল তো অফিসিয়ালি নাই এখনো। নতুনরা সবচেয়ে বেশি যেটা ভুল করে, ও আগে একটা প্রোডাক্ট নিয়ে আসে, দেন ওটা সেল করতে চায়। আমি রেকমেন্ড করি ভাই, শিখার আগে ইউ শুড নো দ্য মার্কেট। প্রথম ক্লায়েন্ট আমি অ্যাকচুয়ালি আপওয়ার্কে পাইনি, প্রথম ক্লায়েন্ট আমি পাইছিলাম ফাইবারে। জাস্ট একটা এক্সাম্পল দেই, আমি আমার ক্লায়েন্টকে ওয়েবসাইট জেনারেট করে দিয়ে ওয়েবসাইট থেকে অর্গানিক লিড থেকে তাকে 3 মান্থসের মধ্যে 100K রেভিনিউ এনে দিতে পারছিলাম। আমাদের সাথে আজকে প্রেজেন্ট আছে আলী নিজুম ভাই। আলী নিজুম ভাইয়ের কাছ থেকে আমরা আজকে শিখবো যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং শুরু করতে হয় কিভাবে, ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা কেমন, ভাইয়ার জার্নিটা কেমন ছিল, ভাইয়া আজকে এইটুকু কিভাবে আসছে, উনি কী কী ট্রিক্স এবং হ্যাকস অ্যাপ্লাই করছে, উনি কিভাবে প্রপোজাল পাঠাইছে, উনি কিভাবে ক্লায়েন্টকে ডিল করছে, উনি কিভাবে ক্লায়েন্টের সাথে ট্রিক করছে। সো আমরা সব কিছু আমাদের আজকের এই পডকাস্টে শুনবো। সো চলেন আজকে আমরা আমাদের সেই স্পেশাল গেস্টের কাছে চলে যাই। সো আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছেন মোহাম্মদ আলী নিজুম ভাই। ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য। আই ওয়াজ থিঙ্কিং লাইক এরকম কিছু স্টার্ট করা উচিত, দেন ইট ওয়াজ ইউ। ভাই ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ আমার পডকাস্টে আসার জন্য। আর আমি একটু গেস্টদের উদ্দেশ্যে বলতে চাই, সো আমি একটা জায়গায় সাকসেসফুল, সেটা হচ্ছে নিজুম ভাইকে আমি পডকাস্টে আনতে পারছি। অ্যান্ড নিজুম ভাইয়ের এটাই ফার্স্ট কোনো পডকাস্টে নিজুম ভাই প্রেজেন্ট হয়েছেন। সো ভাই আই এম গ্রেটফুল যে আপনি আসছেন আমাদের পডকাস্টে। ভাই আমরা যারা ফ্রিল্যান্সিং করার চিন্তাভাবনা করে থাকে বা যারা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসে, সবার কিন্তু মানে সবার যে অপেক্ষা সে হচ্ছে প্রথম ক্লায়েন্ট, প্রথম কাজ, এটাই কিন্তু সবার এক্সপেকটেশান। দেখা যায় একটা ছেলে প্রোফাইল ক্রিয়েট করলো, সে অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করে গেল, আর আপওয়ার্কে তো বোঝেন অ্যাপ্লাই করা মানেই টাকা খরচ। সো অনেকে হয়তো ওই ভয়ের অ্যাপ্লাই করে না। তো আমাদের সবার কিন্তু এক্সপেকটেশান থাকে প্রথম কাজটা আমি কখন পাবো, প্রথম ক্লায়েন্টটা কখন পাবো। সো আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার যে এক্সপেকটেশান বা আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়ার যে অনুভূতি, এই অনুভূতিটা কেমন? মানে ওটা অসাধারণ ছিল। প্রথম ক্লায়েন্ট আমি অ্যাকচুয়ালি আপওয়ার্কে পাইনি, ওকে, প্রথম ক্লায়েন্ট আমি পাইছিলাম ফাইবারে। তো ফার্স্ট যে অর্ডারটা পাইছি ওইটাতে 3টা ল্যান্ডিং পেজের অর্ডার ছিল। লাইক আমি তখন ওয়েবসাইট ডিজাইন মাত্র নতুন নতুন শিখছি, HTML CSS পারি। তো 3টা ল্যান্ডিং পেজের UI ডিজাইনের অর্ডারটা ছিল, অ্যাকচুয়াল ওয়েবসাইট ডিজাইনও না। তো আমার $5 গিগ ছিল, বাট অ্যাট এ টাইমে 3টা পেজের অর্ডার আসছে, মানে $15 অর্ডার। মানে আমি তো পাম্পড, ওয়াও, কারণ তখন তো আমার হাত খরচ খুবই কম, মানে কয়েকশো টাকা হইলে আমার হয়ে যায়। তো তখন $15 একটা অর্ডার পাইছি, এত বড় অর্ডার। দেন আমি সারা রাত ঘুমাই নেই, ওই সারা রাত বসে কাজ করছি। ওইটা একটা মেডিকেল ওয়েবসাইটের জন্য UI ডিজাইন ছিল। দেন সারা রাত তো ঘুম ধরেই নেই, আমি সারা রাত বসে কাজ করে একদম সকাল 8টা-9টা পর্যন্ত কাজ করে ডেলিভারি দিছি। দেন ইট ওয়াজ ক্লোজড। মানে শুরু হলো আমার ক্যারিয়ারটা, কারণ আমি ভালো স্ট্রাগল করতেছিলাম, শিখতেছিলাম বিভিন্ন জায়গা থেকে যে কিভাবে শুরু করা যায় এখানে। কারণ ফার্স্ট অর্ডারটা খুবই টাফ। অ্যান্ড সবাই জানে যে একটা প্রোফাইল যখন শুরু হয়, ফার্স্ট অর্ডার আসা শুরু হয়, রিভিউজ আসে, তখন আস্তে আস্তে এই প্রোফাইলটার মধ্যে মানে ফ্লোজ আসতে থাকে। লাইক মার্কেট প্লেসও এটা বিভিন্ন জায়গায় হাইলাইট করে, ভার্সেস নতুন একটা প্রোফাইল হয়তো অত বেশি দাঁড়াবে না। তো আমি যখন এরকম ফার্স্ট অর্ডারটা পেলাম, দেন এই সারা রাত কাজ করে সকালে ডেলিভারি দিলাম। দেন বেশি রিভিশনও পরে নেই, ওটা ক্লোজ হয়ে গেছে। তো এটা ছিল একদম ফ্রিল্যান্সিংয়ে অ্যাকচুয়াল ক্লায়েন্ট ওয়ার্কে ফার্স্ট প্রথম। পেমেন্ট। আচ্ছা ভাই, আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আপনি আজকের দিনে ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েট করছেন, ওই সময়টাতে আপনার কতদিন সময় লাগছিল এই প্রথম কাজটা পেতে? আমি প্রথম কাজটা পাইতে আমার মিনিমাম 8 মাস থেকে 12 মাসের মতো ও সময় লেগে হিউজ গেছে। টাইম। হ্যাঁ, মানে আমি এতদিন খুঁজতেছিলাম, তখন ফাইবার রিলেটেড ওই তেমন সময় কি রিসোর্স এত ছিল না। কম্পিটিশন ছিল এখনকার মতো? না, তখন তেমন বেশি আচ্ছা, কম্পিটিশন ছিল না। স্টিল 8 মাস লাগছে আপনার ওই সময়? হ্যাঁ, হ্যাঁ। কারণ আচ্ছা, তখন 8 মাস সময় লাগছে হলো আমার যদি প্রোফাইল সাজানো না হুম থাকে, হুম হুম হুম। প্রপারলি সার্ভিসগুলো যদি পোর্ট্রে না করা থাকে। আমি দিয়ে রাখছিলাম, মানে ফানি থিং, আমি সার্ভিস হিসেবে দিয়ে রাখছিলাম যে আমি প্যারাগ্রাফ রাইটিং পারি। আমি প্যারাগ্রাফ স্কুলে শিখছি, কথা হলো কন্টেন্ট রাইটিং একটা নামে একটা জিনিস আছে, প্যারাগ্রাফ রাইটিং পারি, এটা দিয়ে রাখছি। এটা তো সেলেবল কিছু না। তো এরকম যা যা পারতাম সব দিয়ে রাখছিলাম, যে আমি ধরেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে পারবো। আমি তখন জানতাম না যে আচ্ছা বাংলা তো ক্লায়েন্ট নাই,
কে নিবে আর কি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। তো এমন সার্ভিসগুলো দিয়ে রাখছিলাম, এই জন্য সেল হচ্ছিল না। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বিভিন্ন রিসোর্স ঘাটা শুরু করলাম, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলাম যে অন্যরা কীভাবে প্রোফাইল সাজাইছে। দেন আমার স্কিলও ঘাটতি ছিল, এইসব কারণে আমার লেটটা হয়েছে। আচ্ছা ভাই, আজকের দিনে অর্থাৎ আমরা যখন পডকাস্টটা করতেছি 2025 সালে, এই সময়টাতে কেউ যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, তো প্রথমত আপনি কি মনে করেন, মানে আদৌ কি এখন ফ্রিল্যান্সিং শুরু করা উচিত কিনা? লাইক ধরেন আপনি ওই সময়ের কথা বলতেছেন, আপনার অলমোস্ট 8 মাস সময় লাগছে প্রথম ক্লায়েন্ট পেতে। আমার ধারণা এখন আরও অনেক বেশি টাফ, মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। প্লাস আপনারা যারা আসলে মার্কেটটা অলরেডি প্লেসড করে ফেলছেন, আপনারা নিজেরা হ্যাক করে ফেলছেন, আপনাদের নিজস্ব ক্লায়েন্ট আছে। সো আজকের দিনে যদি কেউ ফ্রিল্যান্সিং শুরু করে, তাকে কিভাবে প্রোফাইলটা মেক করা উচিত বা সাজানো উচিত বা অপটিমাইজ করা উচিত, মানে এই রিলেভেন্ট যদি কোনো টিপস আমাদেরকে দিতেন, যেন আমরা আজকে শুরু করে অ্যাটলিস্ট যেন আমি 6 মাসের মধ্যে একটা কিছু করতে পারি। নতুনরা সবচেয়ে বেশি যেটা ভুল করে, ও আগে একটা প্রোডাক্ট নিয়ে আসে, দেন ওটা সেল করতে চায়। আমি রেকমেন্ড করি ভাই, শিখার আগে ইউ শুড নো দ্য মার্কেট। লাইক ফ্রিল্যান্স মার্কেটে কিন্তু সব কিছু সেল হয় না। হ্যাঁ, মানে আপনি স্কিল যে কোনো কিছু শিখতে পারবেন, বাট আপনার বুঝতে হবে ক্লায়েন্টরা কখন ফ্রিল্যান্সার হায়ার করে। যখন ওর কাছে একটা এক্সট্রা কাজ আছে, অথবা ওর ইনহাউস টিম ওটা নিতে চাচ্ছে না এখন, অথবা ইনহাউস টিমে ও কাউকে হায়ার করতে চাচ্ছে না, তখন ও যায় ফ্রিল্যান্স কাজের জন্য। ফর এক্সাম্পল, যদি কারো একটা ফুল সফটওয়্যার দরকার হয়, হি উইল গো ফর এ ফুল টাইম হায়ার। কিন্তু কারো যদি ওই সফটওয়্যারের মধ্যে একটা ফাংশন দরকার হয়, তখন সে ফ্রিল্যান্স করাবে, তাই না? মানে ও কিন্তু ফুল সফটওয়্যারটা কাউকে হায়ার করে বানাইলো, দেন ওইখানে হয়তো কোনো একটা কিছু অ্যাড ছোট ছোট করতে হবে যেটা কানেকশন বা ওর স্কিল সেটে নাই, কিন্তু আপনার স্কিল সেটে আছে। তার মানে এখানে ছোট ছোট গিগের জন্য ক্লায়েন্ট আসে, ছোট ছোট প্রজেক্টের জন্য আসে, মাইলস্টোনের জন্য আসে। তো এই জন্য আমি রেকমেন্ড করি যে আগে শিখার আগে আপনাকে দেখতে হবে যে মার্কেটে কি চলতেছে। ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন শিখবেন, আপনি মার্কেটে গিয়ে দেখলেন যে অলরেডি আমার কম্পিটিটররা কি কি সেল করতেছে, মানে এই রিলেটেড সার্ভিসগুলো কি কি চলতেছে। কারণ আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখে গেলাম, আমাকে তো ফ্রিল্যান্সের জন্য হয়তো হায়ার করবে না। হ্যাঁ, আপওয়ার্কে লং টার্ম হায়ার করে, মানে একদম ফুল টাইম এমপ্লয়ি হিসেবেই হায়ার করে, ওটা ডিফারেন্ট কেস। বাট শুরু করতে হলে তো আপনার ওইরকম পোর্টফোলিওস লাগবে। এখন আপনি তো 3 বছর শিখে দেন মার্কেট প্লেসে নামলে দেখবেন যে মার্কেট আরও 5 বছর আগে গেছে, মানে আপনার যে স্কিলটা শিখে আসছেন। তো আপনার দেখতে হবে এখন যেগুলো চলতেছে ওইগুলোর মধ্যে কোন জিনিসগুলো আমি 2-3 মাস বা 6 মাসের মধ্যে গ্র্যাব করে ফেলতে পারবো। দেন আপনি স্কিলটা ওই ইন দ্য মিন টাইম শিখেন। তো রিসার্চ ওরিয়েন্টেড হইলে ওইটা সেল করা সহজ। এই জন্য আমি প্রেফার করি যে আগে মার্কেটে দেখেন, একটু রিসার্চ করেন, কিছুদিন আনাগোনা দেখেন যে কী সব জব পোস্ট হচ্ছে, আপনার যেই রিলেভেন্ট স্কিল আছে। লাইক আপনি গ্রাফিক্সের দিকে যাইতে চাচ্ছেন, আপনার কোনো আইডিয়া নেই যে গ্রাফিক্সে কী হয়, জাস্ট আপনি সার্চ দিলেন যে গ্রাফিক ডিজাইনার, দেন আপনি দেখলেন যে জব পোস্টগুলো কী কী হচ্ছে, কী কী টুল চাচ্ছে, কী কী রিকোয়ারমেন্ট চাচ্ছে, দেন আপনি ওই অনুযায়ী একটা প্রেফারেন্স সেট করেন যে আচ্ছা এইগুলো আমার সাথে যাচ্ছে, জব পোস্টও হচ্ছে। এখন আপনি দেখেন এই স্কিলটা কে শেখায়। আপনি অনলাইন থেকে কোর্স করবেন করেন, আপনি অফলাইন কোর্স করবেন করেন, যেভাবেই হোক স্কিলটা গ্যাদার করেন। দেন আপনি প্রোফাইলটা সেট করার মানে সময় এই সার্ভিসগুলো ইনক্লুড করবেন, কারণ আপনি জানেন এটা প্রুভেন জব পোস্ট হয়েছে, আমি জানি এগুলো সেল হচ্ছে অলরেডি, পিপল আর লুকিং ফর ইট, আমি এটাই পারি, এটাই আপনি প্রমোট করেন। আপনার থেকে কিন্তু অনেক বেশি স্কিল চাচ্ছে না ক্লায়েন্টরা, ওই ধরেন $20, $50, $100, $150 টাস্ক নিয়েই আসতেছে। আর আপনি হয়তো এইম করতেছেন $10,000 ফুল টাইম জব পোস্টের পজিশনের স্কিলগুলা, ওটা আপনি শিখতে থাকবেন ইন দ্য মিন টাইম। বাট ফ্রিল্যান্সটা হলো আপনি শিখতে শিখতে আর্ন করলেন, দেন আপনি ওই পজিশনের জন্য রেডি হন যেখানে আপনাকে ক্লায়েন্ট ফুল টাইম হায়ার করবে। তো এটাই আমি রেকমেন্ড করি। অ্যান্ড এটা মানুষজন করে না দেখে আসলে ওরা ঝরে যায়, কারণ ওরা আগে একটা স্কিল শিখে। লাইক আপনি যদি জাস্ট নর্মালভাবে চিন্তা করেন, বাংলাদেশে যখন মেন্টররা শিখায়, ও অলরেডি ওইটাতে একটা ক্যারিয়ার করছে, ক্যারিয়ার করে ওইখান থেকে ভালো একটা ইনকাম করছে। দেন ও যখন দেখছে ওই ইনকামটা হয়তো সুইচ হয়ে যাচ্ছে অ্যাডভান্স কিছুতে, ও তখন আসছে যে আচ্ছা শিখাই, আরেকটা ইনকাম স্ট্রিম দাঁড়া করে। ওর ইনকাম একটু কমে গেছে, এই জন্য ইনকাম স্ট্রিম দাঁড়া করাইতে শিখাচ্ছে। অ্যান্ড আপনি ওই মেন্টর থেকে শিখতেছেন যে আসলে এই সার্ভিসটা অলরেডি 2-3 বছর সেল করছে। তার মানে এটা আসলে ডাইং একটা সিচুয়েশন, মানে অলরেডি গ্রোথ নিচের দিকে যাচ্ছে। তো আপনি এখন যদি মার্কেটে এন্ট্রি নেন, আপনার জন্য একটা কম্পিটিশন বেশি, কারণ আপনার মতো এরকম আরও হাজারটা স্টুডেন্ট শিখতেছে। তো দেন আপনি শিখলেন, সাপোজ আপনি ফ্লায়ার ডিজাইন শিখলেন, ব্রোশার ডিজাইন শিখলেন, বিজনেস কার্ড ডিজাইন শিখলেন, ফর এক্সাম্পল, নট নেসেসারি যে এইগুলোই হইতে হবে। দেন আপনি যাচ্ছেন এই প্রোডাক্টটা নিয়ে যে ভাই আমি ফ্লায়ার ডিজাইন পারি, লেলো, আমি এটাই পারি,
তাই না? এখন আপনার ক্লায়েন্টের হয়তো কাচ্চি খাওয়ার ইচ্ছা, আপনি বার্গারই পারেন, আপনি ওরে বলতেছেন বার্গারই নিতে হবে, নাহলে আসলে আমি আর তোমাকে হেল্প করতে পারবো না। তো এই জন্য আমি বলি যে আপনার আগে দেখতে হবে আপনার এলাকায় কোনটার গ্যাপ আছে, দেন ওইখানে কাস্টমাররা কি খুঁজতেছে, দেন আপনি ওই গ্যাপটা ফিল আপ করেন। এই জন্য আগে রিসার্চ ওরিয়েন্টেড শিখলে আপনার জন্য ওই প্রোডাক্টটা ইজি টু সেল, ইজি টু মেক অ্যান্ড ইজি টু মেক প্রফিটস। ভাই আমি দুইটা জিনিস আন্ডারস্ট্যান্ড করছি, আমি একটু বলি, আপনি একটু বলবেন ঠিক আছে কিনা। নাম্বার ওয়ান, একজন ক্লায়েন্ট হয়তো পুরো বিল্ডিং আমাকে দিয়ে নাও বানাইতে পারে। সে যেটা করতে পারে, একটা বিল্ডিং বানানোর পর একটা দরজায় ঝামেলা আছে, দরজাটা আমাকে দিয়ে ঠিক করাইতে পারে। দ্যাট মিনস আমাদের শুরুটা করা উচিত পুরো বিল্ডিং সেল করার উদ্দেশ্য নিয়ে না। আমার শুরুটা হওয়া উচিত ওই বিল্ডিংয়ের ভেতরে আমি গ্লাস জানালা ঠিক করতে পারি, আমি এসির কাজ পারি, এই ছোট ছোট কাজগুলো আমার বিক্রি করা উচিত। শুরুটা এভাবে করা উচিত, যদি আমি ভুল না করি। আপনি এটাই মিন করছেন তাই না? ওকে, আমি সহজ করে বুঝে দিলাম আবার। আর আরেকটা জিনিস আপনি যেটা মিন করছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট কি চায়, অর্থাৎ এই 2025 সালে বা এই সময়টাতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এটা আমার বুঝতে হবে এবং এটার জন্য আমাকে প্রপার ওয়েল রিসার্চ করতে হবে। সো সে যদি কাচ্চি খাইতে চায় আমি কাচ্চি বেচতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলছেন যে এখন কি চলে, যেটা আমি পারি না, বাট আমাকে যেটা করতে হবে 2টা মাস সময় নিয়ে এইটাই যেন আমি শিখে ফেলতে পারি 2 মাসের মধ্যে, অ্যান্ড সেই জায়গায় আমি ঝাঁপ দিতে পারি। তো আমি যদি ভুল না করি আপনি এই জিনিসগুলো মিন করছেন। ওকে, সো আমি মানে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু আমাদের আজকে অবজেক্টিভটা হচ্ছে ভাই ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা স্পেশালি আপওয়ার্ক, মানে একদম হ্যাক, মানে হ্যাক করে ফেলছে, উড়াধুরা হ্যাক। সো আমি চাচ্ছি ভাইয়ের ভেতর থেকে, মানে যেভাবে সম্ভব ভাইয়ের ভেতর থেকে যেগুলো ভাই টাকা পয়সা দিয়ে শেখায়, এটা আজকে কিভাবে ফ্রিতে বের করে আনা যায় আমি চেষ্টা করতেছি। ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা ভাইয়ের কাছ থেকে আরও বের করে আনবো। সো আপনারা স্টে টিউন। নিজম ভাই, আমি যখনই পডকাস্টে বসি আমি কিন্তু একটা ছোট্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বসি যে আমার সাথে এই গেস্ট আছেন, আপনি চাইলে কোনো প্রশ্ন লিখতে পারেন, ওনার কাছে কী জানতে চান। সো আমার কাছে একটা প্রশ্ন আসছে এবং এই প্রশ্নটা আসলে শুধু আমার অডিয়েন্সের প্রশ্ন না, এটা আমার মনে পুরো বাংলাদেশের প্রশ্ন। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করলে নাকি লাখ লাখ কোটি কোটি টাকা কামানো যায়, শুরু করলেই নাকি করা যায়, মানে এটা আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা? আচ্ছা, এটা হলো মানে কমপ্লিটলি হোক্স, মানে ওই যে মিথের কথা। সেটা হলো ফ্রিল্যান্সিংয়ে টাকা আছে, মানে প্রত্যেকটা ফিল্ডেই টাকা আছে। আপনি ঝালমুড়িওয়ালাও দেখবেন যে লাখ টাকা কামায়, এমন ঝালমুড়িওয়ালাও আছে। কি বলে, চা বিক্রি করে দেখবেন যে গুলশানের যে রংপুর টি স্টোর, দেখবেন যে হুলস্থুল অবস্থা। সব জায়গাতেই টাকা আছে, বাট ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট ইন ইউর ফিল্ড। লাইক ফ্রিল্যান্সারদের মধ্যে টাকা আছে, বাট আপনি যদি শুধু টাকার জন্য যান, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে হয়তো কন্টিনিউই করতে পারবেন না। তো লাখ লাখ কোটি কোটি টাকা এখানে আসলে কোনো সিলিং নাই। বাট আপনাকে আগে বুঝতে হবে আমার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে নাকি, যে আমি এত টাকা নামাইতে পারবো। জাস্ট আমি ওই মাউস টিপলাম, কিবোর্ড টিপলাম আর টাকা বের হলো, জিনিসটা এতটা ইজি না। আপনার মধ্যে যদি স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়গুলো থাকে, আপনি যদি ফিউচার প্ল্যানিং করে জিনিসগুলো আগাইতে পারেন, আপনি একা কখনো ফ্রিল্যান্সিং করে লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো আর্ন করতে পারবেন না, যদি না আপনার ওই তুখোর পরিমাণ স্কিল লাগে। আর আমি ধরেই নিব যদি আপনার মধ্যে তুখোর পরিমাণ স্কিল থাকে, তাহলে আর আপনি এই ভিডিওটা দেখতেছেন না এখন, কারণ আপনি অলরেডি ইউর এনগেজড। আপনি এই ফাঁকে কিছু কামাই ফেলছেন। হ্যাঁ, লাইক আপনি অলরেডি একটা ফোকাসড আছেন, ইউ হ্যাভ দ্য পাথ, আপনি সব কিছু ওইভাবে করতেছেন। ওই লেভেলে আপনি নাই, ওইটা এইম করেন না আপাতত। ইউ স্টার্ট লাইক মাসে আমি অন্তত লোকাল জবের থেকে বেশি আর্ন করতে চাই অনলাইন থেকে, এটা ডান। তারপর আপনি নেক্সটে দেখেন যে আচ্ছা আমার সিনিয়ররা আর কতটুকু কামাইতেছে, আমি একজন হায়ার করে ওর স্যালারিটা দিতে পারবো নাকি। দেন ইউ গো অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার আপনি লাখ লাখ কোটি কোটি টাকা যদি আর্ন করার চিন্তাভাবনা শুরুতেই করেন, ইট উইল বি টাফ। অ্যান্ড যখন আপনি আর্ন করবেন তখন আপনার তো ওইটা গায়ে লাগবে না। তো ওই মোমেন্টে আগে পৌঁছান, দেন ইট উইল বি অটোমেটিক্যালি জেনারেটেড। বাট আপনি যদি শুরুতেই এইম করেন লাখ লাখ কোটি কোটি টাকা, দেন আপনি ফ্রাস্ট্রেট হয়ে আর ওই 10,000ও কামাইতে পারবেন না। ভাই এর মানে হইলো আমরা হোপ করবো যে আমরা এক সময় লাখ লাখ কোটি কোটি কামাবো, এটা আমাদের হোপ। বাট এর মানে এরা যে আমি আজকে আসলে কালকেই হয়ে যাবে, এটা এমন না। সো আমাদেরকে আসলে দিন শেষে আমাদেরকে যেটা শুরু করা দরকার, শুরুটা খুব ইম্পর্টেন্ট, লেগে থাকা দরকার, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং ওই যে প্যাশেন্স প্লাস আপনি যে জিনিসগুলো শিখান, যে প্রোডাক্টিভ হইতে হবে ডেফিনেটলি, তোমাকে টাইমও ম্যানেজ করতে পারতে হবে ডেফিনেটলি। সো আমরা কথা বলবো এই প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সো আমি ভাই এখন যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে, একটা কথা আপনি বলছেন তুমি সোলো অন্টারপ্রেনার হইলে বা সোলো ফ্রিল্যান্সার হইলে তুমি লাখে লাখে কোটিতে কোটিতে কামাইতে পারবে না। সো দেখেন আমাদেরকে কিন্তু অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং করো লাখ লাখ কোটি কোটি কামাও, এটা কিন্তু বলে না। সোলো ফ্রিল্যান্সার হইলে এটা পসিবল না। তুমি যে একটা
টিম হয়ে আসো বা একটা কোম্পানি হয়ে আসো বা একটা এজেন্সি হয়ে আসো, এটা পসিবল। আমি যতটুকু জানি ভাই, আপনারা একটা এজেন্সি হিসেবে কাজ করেন আপওয়ার্কে, তো একটু এজেন্সি জিনিসটা আসলে কি, মানে আপওয়ার্ক একটা এজেন্সি কিভাবে কাজ করে? আচ্ছা, সোলো ফ্রিল্যান্সার হিসেবে ক্যান পসিবল না, ওটা যদি আগে বলে নিই হ্যাঁ, তাহলে আপনি শিওর শিওর, বুঝতে পারবেন যে ওয়াই ইউ নিড এ টিম। বেটার হয় ভাই, বলেন। কারণ সোলো ফ্রিল্যান্সার হলে আপনার আওয়ার্স লিমিটেড। আর বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বলি যে আপনি আসলে যতটুকু এস্টিমেট করতেছেন তার থেকে অর্ধেক ধরবেন, ওটা আপনার অ্যাকচুয়াল প্রোডাক্টিভিটি। আপনি যদি ধরেন যে আমি দিনে 8 ঘন্টা কাজ করতে পারবো, তাহলে আপনি 4 ঘন্টা, হ্যাঁ, মানে আপনি আসলে প্রোডাক্টিভ থাকবেন না অত টাইম। বাংলাদেশিরা থাকে না, মেন্টালি ডিপ্রেস থাকে। লাইক বাসে আসতেছে, ওই 5 টাকার জন্য ওই কন্ডাক্টরের সাথে মারামারি করা, তার আসলে সারাদিনের মুড নাই। ভাই আমরা তো সে ভাত আসলে খাই, আর ভাত 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 খাওয়া জাতি তো ভাই। সেটাই, মানে সে আসলে বিভিন্ন দিকে তার ফোকাস স্ক্যাটার, সে অত বেশি প্রোডাক্টিভ থাকে না। তার ফিজিক্যাল স্ট্রেংথ থাকলেও মেন্টালি সে আর ওই রকম এফোর্ট দিতে পারে না। তো এই জন্য আমরা যখন ক্লায়েন্টদের কাজ নিতেছি, ক্লায়েন্টদের কাজ নেওয়ার পর এটা আমি সোলো কতটুক ডেলিভারি দিতে পারবো। তো দেখা গেছে ক্লায়েন্টকে কাজে নেওয়ার আগে পটাইতে আমি সব এফোর্ট দিয়ে দিতেছি, অর্ডারটা আসার পর আসেই তো, ওটা আর ডেলিভারি দিতেছি না। তো আমাদের আসলে নেচারের মধ্যেই আছে, আমরা প্রফেশনাল না, ক্লায়েন্টদের টাইমকে ভ্যালু করি না। আমরা ভাবি যে ক্লায়েন্ট বলদ, ও আসছে টাকা দিতে, ডলার দিতে, অ্যান্ড ডলারের কনভার্সন রেট যেহেতু বেশি, তো আমি আসলে পায়ে গেছি, অ্যান্ড ও এখন আমারে রিকোয়েস্ট করে করে কাজ আদায় করে নিবে, বিষয়টা এরকম। তো এই জন্য আপনি আসলে সোলো বেশি দিন আগাইতে পারবেন না, কারণ আপনার মধ্যে ওই স্পিরিটটা নাই। তো দেন আপনি ধরেন ফুল টাইম কাজ করতেছেন, ফুল ফোকাস দিয়ে ধরলাম যে আপনি 8 ঘন্টাই কাজ করতেছেন, আপনার কিন্তু আওয়ার্স লিমিটেড। আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটিও এখানে এসে পড়বে, কোনো একটা অসুস্থতা এসে পড়তে পারে, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হতে পারে। আপনি চাইলেও কিন্তু এর চেয়ে বেশি প্রোডাকশন করতে পারতেছেন না। তো আপনি যখন 8 ঘন্টাতে লিমিটেড হয়ে যাচ্ছেন, এখন আপনি আওয়ারলি রেট কত বাড়াবেন? লাইক আপনি $1,00,000 কামাইতে চাইলে আপনার কিন্তু আওয়ারলি রেট কয়েক হাজার হয়ে যাবে কাইন্ড অফ, তাই না? আপনি 8 ঘন্টা যদি কাজ করেন ডেইলি, আপনার ভালো একটা পরিমাণ আওয়ারলি রেট রাখতে হবে। ওই রেটে কেউ আপনাকে হায়ার করবে না, কারণ আপনি মানে কোন খ্যাতের মূলা, তাই না? যে আপনাকে ক্যান এত দিবে ক্লায়েন্ট। তো আপনি যদি ওই লেভেলের অ্যাচিভ করতে পারেন, হ্যাঁ, অনেকে কামাইতেছে, তারা ওই লেভেলের স্কিল্ড, হ্যাঁ। বাট আমাদের যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমরা শিখতেছি ইউটিউব চ্যানেল দেখে, শিখতেছি ইউডেমি থেকে, তার মানে দেয়ার ইজ সামওয়ান যে আসলে জিনিসটা করতেছে ওই লেভেলে, দেন আমরা ওদের থেকে শিখে করতেছি। আমাদের আসলে খুব কমেই পেট ভরে যায়। তো আমি সোলো কামাইলে দেখা যাবে 2-3 লাখ টাকা কামাইলে আমার আর নিড নাই, আমার ফিলই হচ্ছে না যে আমার একটা টিম দরকার। আমি কখন ফিল করব? যখন আমি অসুস্থ। 1 সপ্তাহ আমি বিছনায় পড়ে আছি, আমার ক্লায়েন্ট একটাও নাই। এই যে 1 সপ্তাহ আমাদের ইন্টারনেট ব্ল্যাকআউট ইন্টারনেট ছিল ছিল, না, রাইট। এটা নিয়ে এখনো অনেকে বলে যে ভাই এখনো আমি ওইটার থেকে রিকভার করতে পারিনি। আচ্ছা আমার কয়েকটা পার্মানেন্ট ক্লায়েন্ট চলে গেছে, আচ্ছা। দেন আমি আর তাদেরকে আর অনবোর্ড করতে পারিনি, মানে আমার বড় একটা ধাক্কা খেয়ে গেছি। তো এরকম অনেকেই বলে। তো 1 সপ্তাহের ধাক্কা যদি আপনি নিতে না পারেন, তাহলে এরকম ভার্নারেবল ক্যারিয়ারে তো আসলে আপনি বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না। এই জন্যই আপনার দরকার হলো আপনার রিপ্লেসমেন্ট। লাইক আপনি অসুস্থ 2-3 দিন, তখন যেন কাজটা অন্তত হয়ে যায়। পার্মানেন্ট ক্লায়েন্টটা, যেটাকে আপনি 3 বছর ধরে সার্ভিস দিয়ে ইমপ্রেস করে অনবোর্ড করছেন, সে যেন 1 সপ্তাহের কারণে না যায়। কারণ সে আপনার অসুস্থতা দেখবে না, আপনার ডেঙ্গু হয়েছে, চিকুনগুনিয়া হয়েছে, সে দেখবে না, ভাই আমার টাকা দিছি, আমাদের সার্ভিস দাও। মানে বাইরের ক্লায়েন্টরা স্ট্রেট ফরওয়ার্ড, মানে তারা আসলে আসেই আপনার থেকে সার্ভিস নেওয়ার জন্য। তো এই জন্য ইউ নিড এ টিম টু অ্যাম্পলিফাই ইট। এই জন্য আপনার যখন এজেন্সি থাকবে, আরেকটা অ্যাঙ্গেল যদি ধরি, লাইক আপনি নিজে যখন স্কিল শিখবেন, আপনি কয়টা স্কিল শিখতে পারবেন? ওয়েবসাইট ডিজাইন শিখলেন, ডিজিটাল মার্কেটিংও শিখলেন, গ্রাফিক ডিজাইনও শিখলেন, সবগুলোতে আপনি এক্সপার্ট লেভেলেও গেলেন, আপনার ক্লায়েন্ট হায়ার করবে না, ভার্সেস সে 3 জন হায়ার করবে যে ওই স্পেসিফিক 3টা জিনিসে মানে সে খুব ভালো। তো এই জন্য আপনি চাইলেও সব স্কিল নিজে শিখে বসে থাকতে পারবেন না। আপনি যদি বেশি সার্ভিস দেন, ইউ উইল নিড এ টিম। কারণ ক্লায়েন্ট আসলে একজন সব কিছুতে জেনারেলাইজড ওটা না চেয়ে, সে একজন স্পেশালিস্ট চায় ওই স্পেসিফিক সাবজেক্টে। তো আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন যে আমার আসলে একটা টিম আছে যারা প্রত্যেকটা স্পেসিফিক পার্টে স্পেশালাইজড, অ্যান্ড তুমি আমাকে হায়ার করা মানে হলো তুমি ফুল টিম ফোর্সকে হায়ার করতেছো, দেন আমরা তোমাকে এনশিওর করবো যে তোমার প্রত্যেকটা জিনিস প্রপারলি হচ্ছে। এইভাবে দেন আমরা তাহলে মাল্টিপল ক্লায়েন্টসের কাছে যাইতে পারবো। না হলে দেখা যাবে 2টা 3টা 5টা ক্লায়েন্টের পর আমি ব্ল্যাক আউট হয়ে যাব, আমি আসলে কুলকিনারা খুঁজে পাবো না। সারাদিন মিটিং, সারাদিন ডেলিভারি, প্রোডাকশনের কাজ পসিবল না। এটা সিলিং সবাই হিট করেই। তো 1-1.5 লাখ 2 লাখের পর ইউ নিড এ টিম। যদি আপনি তখন টিম অনবোর্ড না করেন, বহুত সিনিয়র আছে লাইফ থেকে কুইট করে গেছে এই প্রেশার না নিতে পেরে। এখন দেখা গেছে ভালো আর্ন করতেছে, সোলো আর্ন করতেছে, বিয়ে করে ফেলছে, এখন ফ্যামিলি ম্যানেজ করতে গিয়ে সে আর ক্যারিয়ারে সময় দিতে পারতেছে না।
এখানে ক্যারিয়ার ধস নেমে গেছে, তারপর ফ্যামিলি এক্সপেকটেশনও ফিল আপ করতে পারতেছে না, মানে হজবরল একটা অবস্থা। দেন অনেকেই আছে আমাদের কমিউনিটিতে, আপনি খোঁজ নিলে দেখবেন যারা আসলে লাইফ কুইট করে গেছে। তো এই কারণে আমি রেকমেন্ড করি, যখন আপনি একটা সার্ভিস সেল করতেছেন, যখন আপনার আরেকজন এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে, তখন ইউ ক্রিয়েট ইউর রিপ্লেসমেন্ট। আপনার আর্নিং কমে যাক, সমস্যা নেই, আপনার যে হেডেকটা কমবে, আপনি যেই রিপ্লেসমেন্টটা ইউটিলাইজ করে আপনার সার্ভিসটাকে আরেকটু এক্সপ্যান্ড করতে পারবেন, ওইটা আপনাকে লং টার্ম সাস্টেনেবিলিটি দিবে আর কি। আচ্ছা ভাই, ধরেন আমি সোলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করলাম, প্রথম কিছু কাজও পাইলাম, আমার কখন রিয়েলাইজ করা উচিত বা কখন আমার ফিল করা উচিত যে আমার এখন একটা এজেন্সি ফর্মেটে যাওয়া উচিত? এখন এজেন্সি ফর্মেটে তো আমি আসলে চাইলেই যেতে পারবো না, আমার একটা টিম দরকার, মোস্ট ইম্পর্টেন্ট টিম দরকার। আপনি জাস্ট এভাবে যদি চিন্তা করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি চাচ্ছি একটা এজেন্সি বিল্ড করতে আপওয়ার্কে, আমার কি করা উচিত? অ্যান্ড আপনি কিভাবে টিম বানাইছেন, বা এজেন্সি বানালে তো আমরা জানি টিম লাগবেই, কোন কোন ফাংশনাল টিম আমার দরকার, আর হচ্ছে আমি টিমটা কিভাবে বানাইতে পারি, যদি আপনার কোনো সাজেশন থাকে। তো এজেন্সি বানাইতে হলে আপনি যখন টিমের বিষয়টা কনসিডার করতেছেন, আপনি তখনই কনসিডার করতেছেন যখন আপনি একা পারতেছেন না, তাই না? অথবা আপনার এখন একা করা উচিত না, আপনি খোঁজখবর নিয়ে দেখলেন যে মানুষজন এখন হায়ারিং করা শুরু করে। তো এমন জিনিস আপনি হায়ার করবেন যেটা আসলে যে কেউ করতে পারে। তো এটার ক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে প্রোডাকশন জিনিসটা আগে রিপ্লেস করা উচিত, লাইক অ্যাকচুয়াল ডুইং দ্য ওয়ার্ক। আপনি ধরেন ক্লায়েন্ট আনতে পারতেছেন, মার্কেটিং চ্যানেল আপনি দেখতেছেন, অ্যাকাউন্টসও আপনি দেখতেছেন, এইচআরের জিনিসগুলোও দেখতেছেন, জাস্ট প্রোডাকশন টিমেরটা এখন আপনার আস্তে আস্তে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত। আচ্ছা, অপারেশনটা আমার কাছে রাখবো, প্রোডাকশনটা আমি আস্তে আস্তে হ্যান্ড ওভার করে দিব। আচ্ছা, আপওয়ার্কে আমি যতটুকু জানি যে আপওয়ার্কের ভেতরে একটা এজেন্সি ক্রিয়েট করা যায় বা এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো আমরা কি ওই এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাধ্যতামূলক, না জাস্ট আমি লোকালি আমার একটা টিম নিয়ে আমি কাজ শুরু করব, এইভাবে এজেন্সি শুরু করে দিব? আচ্ছা, আমি রেকমেন্ড করি আগে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে, কারণ আপনি যখন পার্ট অফ এ এজেন্সি, তো ক্লায়েন্টরা সাধারণত মার্কেট প্লেসে আসে ওই একজনকে হায়ার করতে যে তাকে সাপোর্ট দিতে পারবে। তো এই জন্য আমি রেকমেন্ড করি পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি শুরু করেন। দেন আপনার কোনো কিছু আউটসোর্স করাতে হলে ওটা ক্লায়েন্টকে তো আর জানানোর দরকার নেই। আপনি ফিক্সড বাজেট প্রজেক্ট নিলেন অথবা আওয়ারলি প্রজেক্ট নিয়ে ক্লায়েন্টকে বলেন এটা 20 ঘন্টার কাজ, 10 ঘন্টা আপনার টিম মেম্বার করলো, বাকি 10 ঘন্টা আপনি করলেন। ওইভাবে আপনি তাহলে ক্লায়েন্টকে সাবমিট করে দিলেন। এখানে একটা বিষয় থাকে টাইম ট্র্যাকিংয়ের বিষয়টা, বাট আমরা সাধারণত টিম মেম্বারকে দিয়ে কোনো কাজ করাইলে ওই আওয়ারগুলো ম্যানুয়ালি লক করা যায়, লাইক টাইম ট্র্যাক করতে হয় না। এখন কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বিলিভ না করে, ফার্স্ট প্লেসে হলো এই ক্লায়েন্ট আপনার আসলে আইডিয়াল ক্লায়েন্ট না, কারণ এখানে ট্রাস্ট ইস্যু আছে। আপনি যাই প্রমাণ দেন সে ভাববে যে আপনি ফাঁকি দিতেছেন, তো এটা আসলে মানে গুড ক্লায়েন্টও না, আপনি ওইটা দিয়ে সাস্টেন করতে পারবেন না। বাট মেজরিটি অফ দ্য ক্লায়েন্ট 95% ক্লায়েন্ট অত বেশি কেয়ার করবে না যে আপনি আসলে কত ঘন্টা সময় নিতেছেন। আপনি যদি ওই ফার্স্টে যেই কথা বলতেছেন লাস্টে সেই কথার সাথে যদি মিল থাকে, আপনি বলছেন অ্যারাউন্ড 20 আওয়ার্স লাগতে পারে, আপনি 21 আওয়ার লক করলেন, ক্লায়েন্ট কোনো ইস্যু নাই। বাট আপনি 20 আওয়ার্সের জায়গায় আনএথিক্যাল গিয়ে আপনি 40 আওয়ার্স লক করলেন, ওটা তো আর আসলে লিগালও না। তো ওই ক্ষেত্রে হয়তো ফ্রিকশন ক্রিয়েট হবে। তো আপনি যদি আপনার এন্ড থেকে ক্লিয়ার থাকেন, দেন ইউ ক্যান ডু লাইক এরকম আউটসোর্সিংগুলো ইনিশিয়ালি। তো কাজগুলো আসলো, তারপর আপনি আউটসোর্সিং করে দিলেন আপনার টিম মেম্বার দিয়ে হোক অথবা প্রজেক্ট বেসিসে হোক। প্রজেক্ট বেসিস হায়ার করে আপনি কাজটা উঠায় নিলেন, দেন আপনি ক্লায়েন্টের হয়ে ডেলিভারি দিলেন। বহুত ফ্রিল্যান্সার হোয়াইট লেভেল সার্ভিস দেয়, লাইক ওরা ওই মেনশনটাও চায় না যে কাজটা ও করছে, ও আপনার হয়ে কাজটা করলো, আপনি তারপর ডেলিভারি দিলেন, ক্লায়েন্ট জানলো না কাজটা কে করলো। এইভাবে করে আস্তে আস্তে জিনিসগুলো রিপ্লেস করে করে একটা কোর টিম বিল্ড করতে হবে। যখন আপনি আরও বেশি কনফিডেন্স পাবেন যে আমি এখন একটার জায়গায় 5টা প্রজেক্ট ঢুকাইলেও আমার টিম ওইটা করে ফেলতে পারবে। আমার হয়তো অ্যাবিলিটি একটা প্রজেক্টই অ্যাট এ টাইম, বাট আমার টিম মেম্বার আছে, ওরা 5টা প্রজেক্ট উঠাতে পারবে। তো এইভাবে আমি আস্তে আস্তে গ্রো করব। যে আস্তে হইতে ফার্স্টে হইতে পারে যে আপনি প্রজেক্ট বেসিস হায়ার করলেন, প্রজেক্ট বেসিস ছোট ছোট কিছু করাই নিলেন, ওইটার ক্ষেত্রে একটা ডিলিংসে যাইতে পারেন। অথবা অনেকে প্রফিট শেয়ারিং মডেলে যায়, আচ্ছা আপওয়ার্ক অথবা ফাইবার এত পার্সেন্ট কেটে নেবে, বাকিটা 50-50 অথবা 60-40, মানে আপনাদের মধ্যে যেই ডিল হয় ওইটাই। তো এইভাবে আস্তে আস্তে টিমটা ফর্ম করে দেন আপনি যখন দেখলেন যে রেগুলার অর্ডার আসতেছে, প্রত্যেকটা জিনিস আউটসোর্স করলে আপনার বেশি টাকা লেগে যাচ্ছে, তখন আপনি হায়ারিংয়ে যাবেন। আচ্ছা, যেই জিনিসটা প্রত্যেকটা প্রজেক্টই লাগতেছে, দেন আমি কাউকে হায়ার করলাম, ওকে ইন হাউস রাখলাম, ও তাহলে ওই 2-3টা জিনিস নিজেই করতে পারতেছে অ্যান্ড সারাদিন করতেছে। তাহলে দেখা যাবে কয়েকটা প্রজেক্টের টাকা দিয়ে ওর মান্থলি স্যালারি হয়ে যাচ্ছে, দেন ইউ হ্যাভ দ্য লেভারেজ। মানে আমার যে কমন স্কিলগুলা
ওই কমন স্কিলগুলো আমি চাইলে হচ্ছে প্রফিট শেয়ারিং না করে বা প্রজেক্ট বেসিসে না দিয়ে একটা হায়ারিং করে ফেললাম, এই কমন কাজগুলো করেই গেল অলওয়েজ। আচ্ছা ভাই, আমি এজেন্সি বানাবো, ঠিক আছে, আমি ফাইন, আমি এজেন্সি বানাবো, আমি অনেক কাজ পাবো, আমি অনেক কাজ ডিভাইড করে দিব, ডিস্ট্রিবিউট করবো, বাট ওই যে আবার ওই প্রশ্নটা রয়ে যায়, প্রথম কাজটা তো পাইতে হবে, প্রথম কাজটা। এখন প্রথম কাজ পাওয়ার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট? যেমন ধরেন আমরা সাধারণত কিন্তু দুইটা প্ল্যাটফর্মকে খুব বেশি করে চিনি, ফাইবার, আপওয়ার্ক। এর বাইরে আমার মনে হয় না আমাদের এই পডকাস্ট সেটে যারা আছে এরাও আমার মনে হয় না এর বাইরে আরও কোনো, হয়তো freelancer.com আছে, এই আছে, সে আছে, অনেক কিছু আছে। তো আপনারা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, আপনারা বেটার বলতে পারবেন। সো যারা একদম নতুন, তারা কি ফাইবার, আপওয়ার্ক এখানেই আসলে স্ট্রাগল করবে, না স্পেসিফিক আরও কোনো প্ল্যাটফর্ম আছে যেটা মানুষ এটাকে আপনি ধরেন ফর এক্সাম্পল একটা গোল্ডেন অপরচুনিটি হয়তো আমরা বলতে পারি, যেটা মানুষ জানেই না যে এখানে গেলে আরও বেটার কিছু পাওয়া যেতে পারে বা নতুনদের জন্য অপরচুনিটি বেশি আছে। সো কোন প্ল্যাটফর্ম আপনি প্রিফার করেন নতুনদের জন্য শুরু করার জন্য? আচ্ছা, নতুনদের শুরু করার জন্য আগে আমি ফাইবারটা রেকমেন্ড করতাম। আমি সবগুলো মার্কেট প্লেসে ট্রাই করছি, বাট এই দুইটা সবচেয়ে টপেস্ট মার্কেট প্লেস এখন পর্যন্ত। তো সবগুলোতে ট্রাই করার পর আমি যেটা দেখলাম, মানে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে বায়ারদের আনাগোনা বেশি। এখন যেখানে বায়ার বেশি আছে, মানুষজন হাটে ক্যান দোকান দেয়, কাস্টমার অনেক, আসা যাওয়ার মধ্যে কেউ না কেউ নিয়ে নিবে, সমস্যা হবে না। ভার্সেস আপনি কোনো একটা শপিং মলে গিয়ে যদি দোকান দেন, ওইখানে মানুষের আনাগোনা হয়তো কমে যাবে। বা কোনো একটা নতুন শপিং সেন্টার, ওইখানে আপনি একটা দোকান নিয়েছেন, ওই শপিং সেন্টারের প্রচারণা, তারপর এখানে কাস্টমার চেনা আসা, এর মধ্যেই 1-1.5 বছর লেগে যাবে। ওই টাইম আপনার কাছে নাই। তো আপনি হাটের ওই চিপ দোকানটা দিবেন, নাকি একটা শপিং মলে বেশি এফোর্ট দিয়ে বেশি সাজায় নিজে মার্কেটিং করে ক্লায়েন্ট আনবেন? আপনি যদি মার্কেটিং করেই ক্লায়েন্ট আনেন, তাহলে আপনি মার্কেট প্লেসের প্রোফাইল কেন প্রমোট করবেন, তাই না? তো আমরা মার্কেট প্লেসে যাচ্ছি কেন? মার্কেট প্লেস আমাকে যেন প্রমোট করে, ওদের ইকোসিস্টেমের মধ্যে যেন আমাকে একটু পুশ করে দেয়, আমি যেন একটা ক্লায়েন্ট পেয়ে যাই, তাই না? হাটের মধ্যেও সেম। হাটে অলরেডি ওরা টার্গেটিং করে মাইকিং করে মানুষজন নিয়ে আসতেছে, আমি জাস্ট একটা স্টল নিতেছি, অ্যান্ড আমার ওইখানে এমন প্রোডাক্ট রাখতেছি যেটা মানুষের লাগতে পারে। ওরা আয়সা দেখতেছে, আরে দারুণ জিনিস তো, নিয়ে নিছে। তো ওদের কিন্তু বেশি এফোর্টও যাচ্ছে না, আমারও বেশি এফোর্ট যাচ্ছে না, আমিও কম দামে জিনিস দিচ্ছি বাট প্রফিটেবল আছি, বেশি সেল করতেছি, হয়তো কম লাভ করতেছি। ভার্সেস আমার হয়তো কোনো একটা শপিং সেন্টারে দোকান নিতে কয়েক লাখ টাকা হয়তো আমার ফার্স্টে দেওয়া লাগতো, ইনভেস্টমেন্টই দেওয়া লাগতো। দেন আমি আস্তে আস্তে হয়তো নিজের মার্কেটিং নিজে করতাম। ওটা আসলে অন্য লাইন। তো আমি যেহেতু মার্কেট প্লেসে যাচ্ছি, মার্কেট প্লেস যেন আমাকে প্রমোট করে, যেই মার্কেট প্লেস নিজেই স্ট্রাগল করতেছে বাইরে আনতে, ওইটাতে আমি কেন এফোর্ট দিব? তো আমার মতে এফোর্ট দেওয়া উচিত টপ মার্কেট প্লেসগুলোতে, যেগুলোতে অলরেডি ক্লায়েন্টরা আছে, ক্লায়েন্টরা হ্যাবিচুয়েটেড, তারা জানে যে সিস্টেমটা কীভাবে কাজ করে। অ্যান্ড ওইখানে আপনার তাহলে ফাইন্ড করতে হবে যে কোন সার্ভিসগুলো সেল করা যায়। নতুন পুরাতন বলে কিছু নাই। আপনি এমন একটা মার্কেটে যদি আসেন যেখানে বায়ার আছে, তাহলে আপনার দেখতে হবে বায়ারদের কী জিনিস লাগে। আপনি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসলেন, যেমন আমি এক্সাম্পল দেই, যে আপনি সাপোজ মানে সবজির বাজারে একটা দোকান নিছেন, সব জায়গায় সেম সবজি বিক্রি হয়, আপনি বেচেন মাশরুম। তাহলে কি হচ্ছে, কেউ যদি ওই মার্কেটে এসে জিজ্ঞেস করে ভাই মাশরুম কই পাবো, সবাই কিন্তু আপনার কাছেই ইনডাইরেক্ট করে দিবে, আপনাকে ফাইন্ড করা বেশি ডিফিকাল্ট না। তো আমরা কি করি, এমন একটা সার্ভিস চুজ করি যেন ক্লায়েন্ট আমাকে ফাইন্ড করে নেয়, ক্লায়েন্ট যেন ফোন দেয় এলাকায় এটা কোথায় পাওয়া যায়, দেন সবাই আপনার কাছেই পাঠিয়ে দিবে। তো মার্কেট প্লেসও যখন দেখবে যে সার্চ করার পর আর কেউ নাই, আপনি ছাড়া হয়তো আর 5 জন আছে, ওইখানে ডমিনেট করাটা ইজি। তো এইভাবে নতুনদেরকে আমি যে কোনো মার্কেট প্লেসে সে স্টার্ট করতে পারে, বাট আমি রেকমেন্ড করবো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। যদি আমাকে বলেন এই দুইটার মধ্যেও চুজ করতে, দেন আমি এখন আপওয়ার্ক চুজ করতে বলবো। কেন? কারণ ফাইবারে আগে 7টা গিগ আমরা দিতে পারতাম, এখন ওরা কমায় ওটা 4টা করে ফেলছে। দেন ওদের ধরেন ফাইবার প্রো আছে, ফাইবার স্টুডিও আছে, তারপর টপ রেটেড সেলাররা আছে। তো এত কিছুর পর আপনার ওই অর্গানিক গিগটা কয় নাম্বার পেজে আপনি দেখাইতে পারলে অর্ডার আসবে, তাই না? ওইখানে ফাইবার অ্যাডসও আছে, লাইক যারা অ্যাড রান করতেছে ওদের গিগগুলোও সামনে আছে। তো আপনি ফার্স্টের কয়েক পেজে তো নাই অলরেডি, দেন আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনার নতুন গিগ, যেটাতে কোনো রিভিউজ নাই, নতুন প্রোফাইল, এটাতে আপনি অর্ডার পেয়ে যাবেন জাস্ট অর্গানিক র্যাঙ্কিংয়ে। ডিফিকাল্ট, বাট এটাতেও একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায়, যে ওই যে মাশরুম স্ট্র্যাটেজি যেটা বললাম, আপনি মার্কেটে এমন একটা দোকান খুললেন যেটা আসলে আর কেউ তেমন দিচ্ছে না, বাট 5 জন সেলার আসলে আপনার কাছেই আসতেছে। আপনার 5,000 দরকার নেই, 5,000 মানুষেরকে সার্ভিস আপনি দিতেও পারবেন না। 5 জন আসলো, 5 জন দেখে যেন একজন অন্তত কিনে, মাশরুমটা যেন বিক্রি হয়, ওইটা হলেই কিন্তু আপনার পকেট মানি হয়ে যাচ্ছে ইনিশিয়ালি। তো এটা আপনি যদি ফাইবারেও অ্যাপ্লাই করেন, ইউল গেট রেজাল্ট। বাট আপওয়ার্কে আরও বেশি কন্ট্রোল আছে। লাইক আমরা এই জিনিসটা, সেম জিনিসটা যেটা বললাম, ফাইবারে 4টা গিগ,
আপওয়ার্কে এটা হলো 20টা, নতুন সেলার 20টা গিগ দিতে পারে। আপওয়ার্কের গিগকে প্রজেক্ট ক্যাটালগ বলে। তো সেম ওয়েতে আমি যদি 20টা গিগ দিয়ে রাখি, ইটস লাইক 20টা জাল পেতে রাখছি বিভিন্ন পুকুরে। তো 20টা জাল পেতে রাখছি, মাছ একটাতে তো উঠবে, অন্তত মানুষের আনাগোনা বাড়বে। সাপোজ আমি একটা মার্কেটের 20 পজিশনে 20 ভ্যারাইটিসের আইটেম দিয়ে দোকান খুলে রাখছি, 20টা মিলে আমি কিন্তু প্রফিটেবল থাকবো, সমস্যা নেই। তো মাসে যদি প্রত্যেকটা গিগে 5 জন করেও ভিজিট করে, 20টা গিগে 100 জন ভিজিট করছে। অ্যান্ড 100 জন আমার দোকানে ঘুরে যাওয়ার পর যদি সেল না হয়, আমার এর চেয়ে সিটি প্রোডাক্ট আর নাই, তাই না? মানে যদি আমি সেল না করতে পারি, তাই না? এটার সমস্যা আমার, মার্কেট প্লেসেরও না, ক্লায়েন্টেরও না। ক্লায়েন্ট নিডের জন্য আসছে, হয়তো আমার প্রেজেন্টেশন ঠিক ছিল না, প্যাকেজিং ঠিক ছিল না, আমি হয়তো এমন প্রাইস চাচ্ছি যেটা আসলে মানে আনন্যাচারাল, এই জন্য হয়তো সেল হয় নাই, নানা কারণ থাকতে পারে, কারণগুলো আইডেন্টিফাই করলাম। বাট যদি আমি এরকম মাশরুম স্ট্র্যাটেজিতে শুরু করি, তাহলে আমার সেল আনতে বেশি সময় লাগবে না, আমি যেই মার্কেট প্লেসেই যাই। এখন কে ওয়ার্কেও রেজাল্ট পাওয়া যায়, আপনি লেজিটেও রেজাল্ট পাবেন, পিপল পার আওয়ারেও মানুষজন সেল করতেছে, ফ্রিল্যান্সারেও সেল করতেছে। কারণ আমার কথা হলো আমি এফোর্টটা এমন জায়গায় দিব যেই এফোর্টের তুলনায় রেজাল্টের সংখ্যাটা আমি বেশি পাবো। তো যেখানে ক্লায়েন্ট বেশি, ওখানে এফোর্টের তুলনায় রেজাল্টের ভলিউমটাও বেশি হবে। তো অবভিয়াস ফাইবার আর আপওয়ার্কের মধ্যেই চুজ করতে বলবো, বাট একটা চুজ করতে বললে আপওয়ার্ক। ভাই 2টা কথা আমার একদম মনে ধরছে। নাম্বার 1 হচ্ছে, যেই মার্কেটে মানুষের আনাগোনা আছে ওই মার্কেটে আমার বিক্রি করা উচিত, নাম্বার 1। তো এই ক্ষেত্রে ফাইবার আপওয়ার্ক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন বেস্ট অপশন আপনার কথা মতো। আর নাম্বার 2, একটা কথা মানে আমি মানে আমার এতই ভালো লাগছে, এটা আমি নিজেই ট্রাই করব অ্যাপ্লাই করার। সেটা হচ্ছে, সবজি বাজারে ভাই মাশরুম বেচো, তাইলে কেউ যখন মাশরুম কিনতে আসবে, আমি একমাত্র বিক্রেতা, সবজি বাজারের লোকজন উল্টা আমরা দেখাই দিব, ওই যে ভাই মাশরুমের দোকান ওইটা জোস। তো তার মানে আমাদের আপওয়ার্কে যাই, ফাইবারে যাই, আমাদের শুরুটা আসলে ওই যে এখনো ওইভাবে আমাদের করা উচিত, যেন আমি সবজি বাজারে মাশরুম বেচতে আসছি, সে সার্চ করলে যেন আমিই থাকি, 2 জন 3 জন 4 জন 5 জন সেলার যাই থাকে আমিই থাকি, তাহলে কাজ পাওয়ার চান্সেসটা অনেক হাই হয়ে যায়। সো আমি ভাই যতটুকু বুঝি, লাইক ধরেন আপনি আপওয়ার্কে কাজ করেন বা আপনি ফাইবারে কাজ করেন, যেখানেই কাজ করি না কেন আমরা, আমাদের প্রোফাইলটা অনেক স্ট্রং হওয়া উচিত। বিকজ দিন শেষে ওই একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো ক্লায়েন্ট কিন্তু আমার ওই প্রোফাইল দেখেই ডিসিশন নেয়, সে আদৌ আমার গুণ দেখবে কি দেখবে না। এই প্রোফাইল তৈরির ক্ষেত্রে আসলে সিক্রেটগুলা কি? আমি আমি ওইভাবে একদম এভাবে বলবো না যে ভাই সিক্রেটগুলা কি, ব্যাপারটা হচ্ছে আসলে কি জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত প্রোফাইল ক্রিয়েট করার সময়, যেন অ্যাটলিস্ট আমার মানে কেউ দর্শন করতে আসলে যেন আমার গুণটার কথা চিন্তা করে। হুম, খুব ভালো একটা কোশ্চেন। এইখানে আসলে ট্রিক আছে। ওকে, তাহলে ট্রিকটা তাহলে হলো, ট্রিক আছে। হ্যাঁ, ট্রিকটা হলো মানে একজন নতুন সেলার মার্কেট প্লেসে শুরু করলে ক্যান সে অর্ডার পায় না, ভার্সেস একজন এক্সপিরিয়েন্স সেলার, সে যখন নতুন একটা প্রোফাইল খুলতেছে, সে কিন্তু ধূপধাপ ওটা দাঁড়া করে ফেলতেছে। তার স্ট্র্যাটেজির মধ্যে কি ডিফারেন্স, আর যে নতুন স্ট্রাগল করতেছে, অনেক দিন ধরে এফোর্ট দিতেছে, সে কেন রেজাল্টটা পায় না? মানে যে সাকসেসফুল ফ্রিল্যান্সার আরও 5টা প্রোফাইল দাঁড়া করাইছে, সে জানে যে কোন জিনিসগুলো অ্যাকচুয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। আমরা নতুন ফ্রিল্যান্সাররা ভাবি যে আগে ক্লায়েন্টের কাজ করব, ওইটা পোর্টফোলিও হিসেবে নেক্সট ক্লায়েন্টকে দেখাবো। সে আগে কোনো পোর্টফোলিও বানাইতে এফোর্ট দিতে চায় না। আপনি এখন যদি 100% ফ্রিল্যান্সারকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, 95% বলবে না, এখনও বানাইতে সময় পাইনি, আন্ডার প্রগ্রেস। আমারটাও আন্ডার প্রগ্রেস। তো বিষয়টা হলো যে আমরা পোর্টফোলিও আগে বানাই না। আমরা উই গট লাকি, আমরা অনেক আগে শুরু করছি, কম্পিটিশন কম ছিল, আমরা ক্লায়েন্টের প্রজেক্ট করে করেই পোর্টফোলিওস বানিয়েছি। বাট এখন যদি আপনি শুরু করতে চান, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও লাগবে আপনার প্রোফাইলে দেওয়ার জন্য। তার মানে আপনার পোর্টফোলিওসগুলা, কেস স্টাডিজগুলা স্ট্যান্ড আউট করতে হবে বাকি সবার থেকে। আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি মার্কেট প্লেসে, সেটা হলো আমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করি যে আমি নতুন মার্কেট প্লেসে, স্কিলের দিক দিয়ে নতুন না। লাইক আমি বহুত বছর লোকালি সার্ভিস দিছি, বহুত বছর আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আই নো হাউ ইট ওয়ার্কস, বাট আমার মার্কেট প্লেস প্রোফাইলটা হয়তো নতুন। ওটা তো আমার দোষ না, এখানে রিভিউজ নাই থাকতে পারে, কারণ আমি আপওয়ার্কে আমি নতুন শুরু করছি। এখন ক্লায়েন্টকে এটা আমরা মুখে বলি না, ক্লায়েন্টকে আমরা এটা দেখাই। সাপোজ আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট, এমপ্লয়ীদের বিহেভিয়ার দেখে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে আজকে আপনার পকেট কাটবে, তাই না? আপনি 500 কমে এখান থেকে বের হইতে পারবেন না। হ্যাঁ, সামটাইমস ইট গোস লাইক 1000 1500। ভার্সেস আপনি যখন চা দোকানে যেতেছেন, আপনার কিন্তু বাজেট ওরকমই, লাইক 15-20 টাকা 50 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো কেন আপনি বেশি স্পেন্ড করার জন্য রাজি আছেন? কারণ এনভায়রনমেন্ট, প্রেজেন্টেশন, তাই না? ওভারঅল তাদের বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসটাই যদি
আপনি চা দোকানেও ইমপ্লিমেন্ট করেন, আপনার 50-এর জায়গায় আপনি হয়তো 150 টাকার চা বেচে ফেলতে পারবেন। কারণ আপনি সেম ওই প্রফেশনাল এনভায়রনমেন্ট দিতেছেন, খুব কোজি একটা পরিবেশ তাকে অফার করতেছেন। আপনি এমন কোনো একটা প্রোডাক্ট অফার করতেছেন যেটা লুকস প্রিমিয়াম, তাই না? চায়ের মধ্যেও কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট আছে। তো জিনিসটা খুবই কম দামি, কিন্তু আপনি প্রেজেন্টেশন, প্যাকেজিং এমনভাবে করছেন যে ক্লায়েন্ট ভাবতেছে এটা আসলে অনেক দামি অ্যান্ড খুব প্রফেশনাল। তো এই জন্য আমরা যখন সেলারদেরকে শিখাই যে এমনভাবে নিজেকে পোর্ট্রেট করতে হবে যে আমি মার্কেট প্লেসে নতুন প্রোফাইল করছি, বাট আই নো মাই স্টাফ। তারা আইসার প্রোফাইলে যখন ঘুরে জোস পোর্টফোলিও দেখে, তো ক্লায়েন্টের আসলে ভাবার কোনো উপায়ই নাই যে ওর মধ্যে ওই স্কিলটা নাই। তো যখন স্কিলও আছে, ভালো প্রোফাইল আছে, অ্যান্ড আমরা প্রফেশনালি তাদেরকে ডিল করতেছি, কথাবার্তা বলতেছি, বাকি সেলারদের মতো আমরা বেশি ফ্রাস্ট্রেটেড না, আমরা বেশি ক্লায়েন্টকে মানে গুতাই না, প্রফেশনালি বলে দেন ইউ চুজ, লাইক আমি এই সার্ভিস দিই, আমি তোমাকে এভাবে গ্রো করতে হেল্প করতে পারবো, ইফ ইউ অ্যাগ্রি উইথ দ্যাট দেন উই ক্যান গেট স্টার্ট। এভাবে করে আমরা ক্লায়েন্টদেরকে সাধারণত মানে অ্যাপ্রোচ করি। তো ক্লায়েন্ট দেখা যায় যে আমাদের সার্ভিসগুলো নেয়। তো এখন প্রফেশনাল প্রোফাইল যদি সেট করতে হয়, প্রোফাইলের মধ্যে কিছু ভিজুয়াল এলিমেন্টস আছে। সবার প্রোফাইলের ডেসক্রিপশন আপনি কিওয়ার্ড দিয়ে ফাটায় ফেলেন। কিওয়ার্ডের দিক থেকে তো এখন চ্যাটজিপিটি আছে, সবাই কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারে। তো মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে কি, আপনার ওই প্রোফাইল পিকচারটা। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এখন আমরা কি করতেছি, আমরা এআই মাইনা দিতেছি। দেখলেই বোঝা যাচ্ছে যে আচ্ছা, এআই দিয়ে সুটেড বুটেড একটা ছবি। হ্যাঁ, মানে এটা সবাই করতেছে। আমি হাইলি ডিসকারেজ করি এটা। কারণ আপনি এআই দিয়ে যখন ছবি দিতেছেন, আপনি শুরুতেই প্রমাণ করতেছেন যে আপনি ওই ফেক একটা জিনিস পোর্ট্রে করতেছেন। আমরা চেষ্টা করি যতটুকু বেশি ক্যাজুয়াল থাকা যায়। ক্যাজুয়াল মানে যতটুকু বেশি ন্যাচারাল থাকা যায়। ন্যাচারাল ডাজ নট মিন যে আপনি এখন একটা গেঞ্জি পরে ছবি দিয়ে দিলেন, তাই না? এখন আপনার যদি প্রফেশনাল অ্যাটায়ার না থাকে, আপনার যদি স্যুট কেনার মতো টাকা না থাকে, দেন আমি একটা ট্রিক বলি যে গো টু এ শপিং মল, যেটা পছন্দ হয় নেন, ট্রায়াল রুমে যান, গিয়ে ছবি তুলেন। এভাবে নিজে একটা ইয়ে করে সেলফি তুলে নেন। স্যুটও আছে, সব আছে, কেনার দরকার নেই, বের হয়ে জাস্ট ওইটা দিয়ে দেন, পছন্দ হয়নি, তাই না? আমিও নিজে এটা করছি, এই জন্য বলতেছি আর কি। তো কী হলো, আপনি অ্যাকচুয়াল জামা পরে ছবি তুলেন, মাল্টিপল ট্রাই অন করেন, আপনি 10টা-15টা ড্রেস নিয়ে অ্যাট এ টাইম 3টা করে নিয়ে ঢুকে আপনি ছবি তুলে বের হয়ে যান। এটা দিয়ে আপনি সারা বছরের প্রোফাইল পিকচার আপলোড করেন, সমস্যা নেই। তাতে কি হচ্ছে, ক্লায়েন্ট জানতেছে যে আপনি ন্যাচারাল অ্যান্ড হাউ ইউ লুক। দেন ক্লায়েন্ট আপনাকে সেম মানুষটাকে ভিডিওতে দেখতেছে, সেম মানুষটাকেই ওই প্রোফাইল পিকচারে দেখতেছে, সেম মানুষটাকেই প্রজেক্টস ক্যাটালগে দেখতেছে, আপনার সাথে মিটিং করলেও আপনাকেই দেখতেছে। ও কনসিস্টেন্সিটা পাওয়ার পর ও ফ্যামিলিয়ার ফিল করবে, ও ফিল করবে যে আচ্ছা না, যার সাথে কথা বলছি তার সাথেই ডিল করতেছি। তাহলে সহজ হয় ক্লায়েন্টের ওই বিশ্বাস অর্জন করাটা, অ্যান্ড ক্লায়েন্ট জানে ও জেনুইন। ক্লায়েন্টরা কিন্তু জেনুইন মানুষ খুঁজে, যে ওভার এস্টিমেট করে, ওভার প্রমিস করে, এমন কাউকে ক্লায়েন্টরা পছন্দ করে না। প্রোফাইল পিকচার দিয়ে আমরা স্ট্যান্ড আউট করলাম প্রোফাইলটা। দেন আসে হলো সার্ভিসের পোর্টফোলিওসগুলো। আপনার যদি রিলেভেন্ট পোর্টফোলিওস থাকে, যেমন একটু আগে আমি এক্সাম্পল দিলাম মাশরুমেরটা, আপনি মাশরুম বেচেন। এখন মাশরুমের মধ্যে কী কী টাইপ অফ ভ্যারাইটি হতে পারে, মাশরুমের প্যাকেজিংটা কীভাবে প্রিমিয়াম শো করা যায় যেন আমি 150 টাকার মাশরুমটা 450 বেচতে পারি। কারণ দেয়ার উইল বি ক্লায়েন্টস যারা আসলে অর্গানিক চায়, মানে ক্লায়েন্টদের নিড আগে বুঝতে হবে। কিছু ক্লায়েন্টদের হয়তো যারা মাশরুম খাচ্ছে, কেন খাচ্ছে, হয়তো সে ডায়েট করতেছে, হয়তো সে মানে কোনো একটা ইয়ামি ডিশ বানাবে, সে এক্সট্রা পে করতে রাজি আছে, কারণ সে হয়তো এটা রেস্টুরেন্টে নিয়ে বিক্রি করবে, সে এটা আরও বেশি দামে বিক্রি করবে, তো ওর আসলে কোয়ালিটি ভালো হলে সমস্যা নেই। তো আপনি কী করলেন, অর্গ্যানিক সেগমেন্ট খুঁজলেন যে আচ্ছা ক্লায়েন্টরা অর্গ্যানিক পছন্দ করে, তো আমি লাগাই দিলাম যে অর্গ্যানিক মাশরুমস। হোক ওইটা ধরেন আপনি আপনার কন্ট্রোলে নাই, হয়তো হয়তো সব মাশরুম সেম, বাট আপনি প্যাকেজিংটা সুন্দর করে করলেন যেন ক্লায়েন্ট বুঝে যে না, এটা ওয়েল টেকেন কেয়ার অফ, যে এটা আসলে বাকিদের থেকে ডিফারেন্ট। আপনি কিন্তু বলেন নাই যে এটা বাকিদের থেকে ডিফারেন্ট, আপনি ওইভাবে প্যাকেজিং করছেন যেন ক্লায়েন্ট নিজে ভেবে নেয়। তাহলে আপনি মিথ্যা কথাও বললেন না, ক্লায়েন্টকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিলেন, আর আপনি বললেন যে ভাই এখান থেকে একটাও যদি পচা বের হয় আমি ওটা রিপ্লেস করে দিব। এই কনভিনিয়েন্সটাই তো ক্লায়েন্টরা চায়। তো আমরা মেইনলি ক্লায়েন্টদের ওই পেইন পয়েন্টগুলো, যেই ডিস্ট্রাস্টের জায়গাগুলো আছে, ওইগুলো আমরা রাখি না। যেমন আমরা বলি যে আমরা তোমার যদি পছন্দ না হয় আই রিফান্ড 100% রিফান্ড দিয়ে দিচ্ছি ক্লায়েন্টকে। এটা জাস্ট বলতেছি না, উই মিন ইট। আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে ইউ মিন ইট। ক্লায়েন্টের পছন্দ হয় নাই, ওরা জোর করে তো খাওয়ানোর দরকার নেই। যাক, আমি তো আমার লেবর দিছি, এটা ফ্রিল্যান্সিং অ্যাকচুয়াল একটা বিজনেসের মতো, এখানে আসলে ইনভেস্টমেন্ট হবেই। আপনি হয়তো কাজটা কাউকে দিয়ে করাইছেন, উঠাইতে পারেন নাই,
আপনি তাকেও পেমেন্ট দিলেন, ক্লায়েন্টকেও রিফান্ড দিলেন। ওইটুক আপনার লস বেয়ার করার মতো মেন্টালিটি নিয়েই নামতে হবে। তো এইভাবে যখন আমরা ক্লায়েন্টদের সবগুলো পেইন পয়েন্টকে চেক করি যে তোমার ভালো সার্ভিস লাগবে আমি দিব, তোমার রিফান্ড লাগবে আমি দিব, তখন ক্লায়েন্ট আসলে আর বেশি অবজেকশন পায় না, কেন আপনার সাথে কাজ করবে না। দেন লাস্ট পয়েন্ট আসে যে বাজেট। এখন আমরা ক্লায়েন্টকে যদি জিজ্ঞেস করি যে জন, ডু ইউ হ্যাভ এনি বাজেট ইন ইউর মাইন্ড, জন বলবে যে হ্যাঁ আমি ভাবতেছিলাম 150, 200, 250 এর মধ্যেই চাচ্ছি। আপনি হয়তো তাকে কোট করতেন 100, তাই না? জনের বাজেট 250। তো তাহলে কি হচ্ছে, ও 250 তো একটু টাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে তুমি কি 300 পারবা নাকি? ক্লায়েন্টকে যখন আমি এরকম একটু ভেবে মানে বুঝাচ্ছি যে আই এম স্ট্রাগলিং, যে ওরা এই বাজেটে দিতে, সাধারণত তো এটা আমি 500 চার্জ করি, 250 তো একটু কম হয়ে যায়। তোমার জন্য স্পেশাল আচ্ছা, সমস্যা নেই। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, আমি তোমাকে 300-তে দিলাম, আমি কনসিডার করলাম, বাট নেক্সট টাইম কিন্তু আমাদের কাজ করলে ওই 500ই। তো ক্লায়েন্ট জানলো যে আচ্ছা নেক্সট টাইম আপনি 500ই চার্জ করবেন, বাট এখন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। এই ক্লায়েন্ট আপনার সাথে আর জীবনেও কাজ না করুক, সমস্যা নেই, 300ই দেখ সারা জীবন, সমস্যা নেই। তাও তো আপনি ভালো চার্জ করতে পারলেন, যেটা আপনি হয়তো ইনিশিয়ালি চার্জ করতেন। কারণ এই ক্ষেত্রে একটা ড্রব্যাক হলো, ক্লায়েন্টরা আসে হলো বলে যে তুমি কি আমার পকেটের দিকে তাকে দাম বলবা, তুমি বলো তুমি কত নিবা। তখন আমাদের আসলে প্রাইস না বলে থাকার উপায় হয় না। ক্লায়েন্টরা বলে যে হোয়াট উইল বি দ্য কস্ট, হোয়াট উইল বি দ্য কস্ট, কারণ ও অনেকগুলো কোটেশন নিচ্ছে, 4-5টা ফ্রিল্যান্সার থেকে কোটেশন নিয়ে দেন ও ডিসাইড করবে কার সাথে কাজ করবে। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা মার্কেটের স্ট্যান্ডার্ড দেখি যে এই টাইপের কাজগুলোতে আমার কম্পিটিটররা কী নিচ্ছে, দেন ওটার সিমিলার একটা প্রাইস আমরা বলি। তো ক্লায়েন্ট ধরেন তখন বললো যে না, আরে তুমি 250 বললো, আমি তো ভাবছি এটা 100 হবে। তখন আসে একটু নেগোসিয়েশনের বিষয়, যে আচ্ছা 100তে তো খুবই ডিফিকাল্ট হয়ে যায়, মার্কেট প্লেস তো এখান থেকে একটা কমিশন নিবে, দেন আমার কাছে আসলে তেমন বেশি থাকে না। তো যদি কোয়ালিটিটা আমার ইনশিওর করতে হয়, তাহলে আমার আসলে 150 নিচে পসিবল না। দেন ক্লায়েন্ট ওটা ম্যাচ করতে সাধারণত চেষ্টা করে। যদি ক্লায়েন্ট বেশি স্টাবর্ন হয়, যে বাজেটেরই তো বিষয়টা, আমার তো কস্ট জিরো কাইন্ড অফ, কারণ আমার ইনভেস্টমেন্ট আগে যা ওই ল্যাপটপ কিনছি, নেট বিল আমার দিতেই হচ্ছে, আমার কিন্তু আপফ্রন্ট আর কোনো কস্ট নেই, আমার ওই হিউম্যান লেবারটা লাগবে। তো কি হচ্ছে, আমরা ওই $100 হইলেও কাজটা নিয়ে নিই। আচ্ছা দাও, সমস্যা নেই, হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল উইথ, বাট নেক্সট প্রজেক্টে চেষ্টা করো যে আমার রেগুলার বাজেটেই দিতে। তো ক্লায়েন্টের কাছে কিন্তু আর কোনো অপশন নাই। ওই যে নিউ মার্কেটে যেটা হয় আমাদের সাথে, আমরা টি শার্ট দেখতে গেছি, একসাথে 10টা টি শার্ট নাম এলো, দেখেন আরে নেওয়া লাগবে না, তারপরে একটা আমি ধরেন চুজ করলাম যে এখন মানে নিব, অথবা নিব বা নিব না। ধরেন আমি ডিসাইড করলাম যে নিব না, ও বললো আরে অন্তত বলবেন তো আপনার বাজেট কত। আপনি বললেন যে আপনার মনে হলো, ও বললো টি শার্টের দাম 500 টাকা, আপনি বললেন যে 150 টাকা আমার বাজেট, ভাই আমার এত বাজেট নাই, এত নিয়ে আসি নাই। ও বলবে দেন, এর তোকে লক শেষ। এখন আপনি লক, এখন আপনি যদি এটা না নেন আপনি মাইর খেয়ে বেরোবেন এখান থেকে। এইবার চান্দু তুমি যাবা কোথায়, নিউ মার্কেট হচ্ছে সেটাই। সেরকম। আমার কথা হলো যে এটা আমি 500 চার্জ করি, তুমি কত দিবা বলো, তোমার বাজেট কত, 150। আচ্ছা না, ফার্স্ট না। প্রজেক্ট যেহেতু 150, ক্লায়েন্ট তো আর কোনো ফ্রিল্যান্সারের কাছে যাওয়ার সুযোগ পাইতেছে, এখন গেলে জিনিসটা নেস্টি হয়ে যায়। এইভাবে আমরা ক্লায়েন্টদেরকে মানে কনভার্ট করে ফেলি। সাইকোলজিক্যালি সে বেসিক্যালি ট্রিক হয়ে গেছে বা হ্যাঁ, ট্রিগার্ড হয়ে গেছে। আমরা কিন্তু এরকম প্রেশারাইজড হয়ে অনেক কিছু কিনে ফেলি। আচ্ছা দোকানদার 10টা শাড়ি নামায় ফেলছে, ওয়াইফদের ক্ষেত্রে এটা বেশি হয়, 10টা শাড়ি নামায় ফেলছে, এখন উনি এগুলো গুছাবে, উনি হয়তো একটা ব্যাড কমেন্ট করে ফেললো, এই ভয়ে আমরা ওই যে কিনে ফেলি। চক্ষু লজ্জা হ্যাঁ আমাদের হ্যাঁ, যেটা। অন্তত একটা নিয়ে নিই। তো ওরা ওই রকম সিচুয়েশন ক্রিয়েটই করে যেন আমি আমার কাছে সেল করতে পারে। তো আমি আবার স্টাবর্ন, আমি আবার এইসব ক্ষেত্রে ইয়া হয় না, দেখা গেছে ওরা যত ইয়ে করে মায়ের খেয়ে আসবো তাও এটা নেই না। বাট এটা ম্যাক্সিমাম মানুষ আসলে ওইখানে ফল করে যায়। তো ক্লায়েন্টদের ক্ষেত্রেও সেম, ক্লায়েন্টরা আসলে অত বেশি প্যাচগুচ বুঝে না, অন্তত আমাদের এশিয়ান মানুষদের প্যাচগুচ ওরা বুঝে না। তো ওদেরকে যদি আমরা এরকম একটু মানে ফ্রিকশন ক্রিয়েট করি, একটু মোটামুটি গিল্ট ফিলিং দিতে পারি, দেন ওরা কনভার্ট হয়ে যায়। আমি কিন্তু কোনো কিছু নেগেটিভ সেল করতেছি না, ওর বাজেটেই সেল করতেছি, বাট ওকে ফিল করাচ্ছি যে হি ইজ ইন দ্য ড্রাইভিং সিট, ও চুজ করছে $150, দেন আমি ওইটার সাথে অ্যালাইন করছি। এখন ইউএসএ, কানাডা, বাইরের ক্লায়েন্টদের একটা নেচারই থাকে, তারা আসলে নেগোসিয়েশন করতে পছন্দ করে। করে আপনি না। করে, ওকে করে। আপনি যদি 150 বলেন ও তাও নেগোশিয়েট করবে, অ্যান্ড ও হয়তো ওর নেটিভ কাউকে হায়ার করলে ওখানে 1,500 দিতেও রাজি, বাট আপনি 150 বললেও ও নেগোশিয়েট করবে। তো আপনার ওই নেগোসিয়েশনে একটা স্পেস রেখে তারপরে কোট করতে হবে, যেন ও ফিল করে ও উইন করছে। হ্যাঁ, আমরা কি করতেছি, আমরা প্রাইসটা ওই উপরেই অ্যাঙ্কর করতেছি, যেন ও নেগোসিয়েশন করে এমন জায়গায় নামুক আমি যেন প্রফিটেবল থাকি।
আমার হয়তো 150-200 চার্জ করার নিয়ত, আমি 350 বললাম, দেন ও কমায় 250-তে আসলো, তা আমিও প্রফিটেবল, ক্লায়েন্টও উইন উইন সিচুয়েশনে আছে। ভাই আমরা মোটামুটি ক্লায়েন্টের সাথে প্রাইসিং করার একটা ভালো টেকনিক, স্ট্র্যাটেজি অথবা ক্লায়েন্টের সাথে কীভাবে নেগোশিয়েট করতে হয় এই জিনিসগুলো আমি একটু পরে আপনি জিজ্ঞাসা করতাম, তো আপনি অলরেডি আমাকে আনসার করে ফেলছেন। তো আমার একটা জিজ্ঞাসা আছে পার্সোনালি, সেটা হচ্ছে যখন আপনারা ক্লায়েন্টের সাথে বসতেছেন একটা মিটিংয়ে, আপনি তো একা বসতেছেন না, হয়তো সে আরও 2-4 জন ফ্রিল্যান্সারের সাথে একই সাথে সে শিডিউল করছে। সো আপনি যখন তার সাথে মিটিংয়ে বসতেছেন, সে বেসিক্যালি কী কোয়ালিটিগুলো দেখে, মানে আপনার ভেতর সে কী এমন দেখে যে আপনাকে হায়ার করবে না ওকে হায়ার করবে না ওকে হায়ার করবে, কী দেখে? বা আমাদের যারা আমাদেরকে এই পডকাস্ট শুনতেছে, যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চায়, তারা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবে এই মিটিংয়ে বসার জন্য? এবং এখানে আরেকটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে ইংলিশ ব্যারিয়ার। এটা তো আমাদের ভাই একটা জনমের শত্রু আমাদের, যে ইংরেজি আমরা পারি না মানে পারি না, এবং আমরা শিখতে চাই না মানে শিখতে চাই না। তো অনেকে হয়তো ফ্রিল্যান্সিংয়ে এসে একটু কষ্ট করে হলেও শেখার চেষ্টা করে, বাট আমাদেরকে আসলে কোন কোন জিনিসগুলোতে ফোকাস রাখা উচিত যেন আমি ক্লায়েন্টকে ডিলটা ক্লোজ করতে পারি অ্যাটলিস্ট? তো ক্লায়েন্টরা মেইনলি যখন মিটিংয়ে আসতেছে, ও কিন্তু আপনার থেকে ভালো ইংলিশ এক্সপেক্ট করতেছেও না। যেমন আমাদের দেশে কোনো বিদেশি আসলেও যদি নিউ মার্কেট যাইতে চায়, ও যেই ভাষাতেই বসে বলুক, যদি নিউ মার্কেট বলতে পারে, গো নিউ মার্কেট, আমরা কিন্তু ওকে বুঝি। তো ক্লায়েন্টরাও ওই রকম এক্সপেকটেশন নিয়েই আসতেছে। ও তো নেটিভ কাউকে হায়ার করতেই পারতো, কেন হায়ার করতেছে না? কারণ ও এখানে একটা লেভারেজ পাচ্ছে। ও হয়তো 10 ভাগের 1 ভাগ পেমেন্ট দিয়ে আপনার থেকে কাজটা উঠাইতেছে। ওই অপরচুনিটি কস্ট জেনেই আসছে যে এখানে আসলে ইংলিশ ভালো পারবে না। তো আপনি যদি আপনার সার্ভিসটা বুঝাইতে পারেন, ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের সার্ভিসটা বুঝে পায়, দেন ল্যাঙ্গুয়েজ অত বেশি ম্যাটার করে না, আপনার অ্যাকসেন্ট অত বেশি ম্যাটার করে না। এর মানে দাঁড়াইলো আমি যদি যে সার্ভিসটা সেল করতেছি বা আমি যে বিজনেসটা করতেছি, ওই রিলেভেন্ট জার্গনগুলো যদি আমি জানি, আমি আমার সার্ভিসটা সম্পর্কে যদি ক্লিয়ার, মানে আমার সার্ভিসটা আমি বুঝি যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই করা যায়, পিক্সেল সেট আপ করতে পারি, আমি আমারটুকু তো বুঝি, আমি জাস্ট আমার ব্যাপারটা ক্লিয়ার করতে পারলেও তারা হ্যাপি, এই তো? মানে আপনি ওই যে আগে যেরকম আমরা গরু রচনা মুখস্থ করতাম, ওরকম আপনি আপনার সার্ভিসের ডেলিভারেবলসগুলো মুখস্থ করবেন। যে আমি ধরেন পিক্সেল সেট আপ করে দেই, পিক্সেল সেট আপের মধ্যে এই জিনিস লাগে, কেন তোমার পিক্সেল সেট আপটা দরকার, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি। লাইক আমরা যেই সার্ভিসই দিচ্ছি, সে কিন্তু তার সার্ভিসের ডেলিভারেবলস জানে। এটা ইংলিশেই সে শিখছে কাইন্ড অফ, কারণ প্রত্যেকটা জিনিসের নাম তো ইংলিশ। সে এইটাই যদি মুখস্থ রাখে, দেন ক্লায়েন্টের কোশ্চেনগুলো কিন্তু এই রিলেভেন্টই হয়। এখন যদি আমরা চ্যাট জিপিটিকেও বলি যে আমি এই সার্ভিসটা দেই, ক্লায়েন্ট মিটিংয়ে কী কী পসিবল কোশ্চেন হইতে পারে আমাকে বলো, আপনি বাংলাতেই প্রম্পট দেন, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো জাস্ট একটু মুখস্থ করেন, দেন এটা আপনি একটু রিহার্সাল করেন। চ্যাট জিপিটিকেই বলেন যে তুমি আমাকে র্যান্ডম কিছু কোশ্চেন করবা, আই উইল অ্যান্সার, দেন তুমি জাজ করবা যে অ্যান্সারটা ঠিক হয়েছে নাকি। চ্যাট জিপিটিতে ভয়েস মডেলও আছে, আপনি ভয়েস মডেলের সাথে চ্যাটও করতে পারবেন। এভাবে আপনি তাহলে কমিউনিকেশনটা প্র্যাকটিস করলেন। এখন ক্লায়েন্টদের সাথে ইংলিশ অত বেশি ম্যাটার করে না, আপনি কমিউনিকেট করলেন ক্লায়েন্টদের সাথে, ক্লায়েন্টরা মিটিংয়ে আসতেছে মেইনলি আপনাকে দেখতে, যে আপনার আসলে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডগুলো একটু প্রফেশনাল রাখতে। আমার ব্যাকগ্রাউন্ডে লুঙ্গি ঝুলতেছে, এরকম হলে ক্লায়েন্টরা ভাববে যে আচ্ছা, মানে হয়তো তাহলে কি হচ্ছে, দেখবেন অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার ভালো একটা মাইক নিচ্ছে, রোডের একটা মাইক নিচ্ছে অথবা স্ট্যান্ড নিচ্ছে, ভালো একটা হেডফোন আছে অথবা ব্যাক এন্ডে ভালো একটা চেয়ার আছে, তারপর ধরেন স্ক্রিন শেয়ার দিচ্ছে, দেখা যাচ্ছে ম্যাকবুক, হ্যাঁ না, এখন ম্যাকবুক আপনি কোটি সালের একটা মডেল আনেন, সমস্যা নেই, ইন্টারফেস দেখা যাচ্ছে ম্যাকবুকের যে রিসেন্ট। তাহলে কি হচ্ছে, এগুলো ইমপ্রেশন দেয় ক্লায়েন্টকে যে ইউ আর ডুইং ইউর স্টাফ সিরিয়াসলি, আপনি বাকিদের থেকে প্রফেশনাল। ভার্সাস হয়তো আরেকটা ফ্রিল্যান্সার, হয়তো সে আপনার মতো অত বেশি প্রিভিলেজ না, তার পিছনে লুঙ্গি ঝুলতেছে, হয়তো সে আমার থেকে বেশি স্কিল হইতে পারে, তো তার পিছনে লুঙ্গি ঝুললেও সে কিন্তু তার স্কিল দিয়ে ক্লায়েন্টকে কনভার্ট করে বলতেছে। সে কি বলতেছে, আমি তোমার মতো 50টা প্রজেক্ট করছি, এই দেখো ওদের রেজাল্ট। ক্লায়েন্টের ওই লুঙ্গি ওর মাইন্ডেও নাই, তো সে আসলে তখন কনভার্ট হয়ে যায়। বাট আপনার যেহেতু ওই কেস স্টাডিজগুলো নাই, আপনাকে ইনভায়রনমেন্টটা এমন দিতে হবে যে ভাই আমার বিজনেস নতুন, বাট আমরা ইন্টারন্যাশনাল বিজনেস চেইনের মতো মানে কোয়ালিটি প্রোভাইড করতেছি। আচ্ছা, এর মানে ভাই ধরেন আমার স্কিল কম, তাইলে আমি আমার সারাউন্ডিং দিয়ে কভার আপ করবো, আমার স্কিল অনেক বেশি, এর মানে এই না যে আমি লুঙ্গিই রাখবো, আমার চেষ্টা থাকবে ডেফিনেটলি আমাকেও প্রফেশনাল থাকা। সো আমি যদি প্রফেশনাল একটা সেট আপে বসতে পারি প্লাস স্কিল থাকে, এটা আমার জন্য আমি প্রিভিলেজড। আর যদি সামহাও আমি সেট আপ রেডি করতে না পারি, তাহলে আমার স্কিলটা বেসিক্যালি আমার জন্য কথা বলে। তো এছাড়া বেসিক্যালি আমি মানে এটা আমার একদম প্রশ্ন আসছে আমার কমেন্টে, 3টা প্রশ্ন পাইছি আমি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোনো কাভার লেটার লিখি আপওয়ার্কে বা যে কোনো প্ল্যাটফর্মে যখন প্রপোজাল লিখি, এখন তো সবাই একটু এআই দিয়ে লিখে ফেলে। সো এখানে কি ট্রিক্স অ্যাপ্লাই করা উচিত যেন ক্লায়েন্ট না বোঝে এটা এআই দিয়ে লেখা, বা আমি নিজেই কীভাবে লিখতে পারি, নাম্বার 1।
2 নম্বর প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে আমরা সবাই জানি এবং কমিউনিটিতে এটা জিনিসটা অনেক ওপেন যে আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে বা যে কোনো প্ল্যাটফর্মে ক্লায়েন্টের সাথে ইমেল আইডি শেয়ার করা যায় না। এটা নিয়ে কিছু ইয়েস নো রকমের মতামত আছে। কেউ বলে যায় না, কেউ বলে প্রজেক্ট শুরু হওয়ার পর যায়, এর আগে যায় না। তো ক্লিয়ার আইডিয়া হয়তো অনেকেরই নাই। এই জন্য আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে এটা এই প্রশ্নগুলো আপনার কাছে রাখতেছি। আর 3 নম্বর প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আসলে মিটিংয়ে আসে সে কি ধরনের এক্সপেকটেশন নিয়ে আসে। এই 3টা প্রশ্ন আমার কাছে আসছে, একটু যদি। ওকে, তো জিমেইল অ্যাকাউন্ট শেয়ার করা যাবে যদি ওটা আপনার সার্ভিস রিলেটেড হয়। দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি শুরুতে করেন, মাঝে করেন, শেষে করেন। সার্ভিস রিলেটেড এটা আপনার লাগবেই সার্ভিস দিতে। এটা ফাইবারও জানে, আপওয়ার্কও জানে, সমস্যা নেই। আর আপনার মধ্যে যদি ইল মোটিভ থাকে, আপনি চাচ্ছেনই শেয়ার করতে, আপনার হয়তো লাগতেছে না এই সার্ভিসে, তাও আপনি দিচ্ছেন যে ইমেলে আমার ফাইলগুলো দাও। মার্কেট প্লেসে কিন্তু ফিচার আছে ফাইল শেয়ার করার, বাট আপনি তাও ইমেল দিয়ে বলতেছেন যে শেয়ার করো। এখানে ইল মোটিভটা বোঝা যায়। তো মার্কেট প্লেসকে আসলে বলদ ভাবার কোনো ওয়ে নাই। এইখানে আপনি যদি ইল মোটিভ নিয়ে কোনো কিছু করেন, এটা ওই অ্যালগোরিদমই ডিটেক্ট হয়ে যায় যে আসলে এখানে দরকার ছিল না। তো এই কারণে যদি দরকার হয়, ইউ স্টে ক্লিয়ার। অনেকে কী করে, দরকার থাকার পরও ফাইলের মধ্যে লিখে দেয়, তাই না? আমি এটা ডিসকারেজ করি। কেন ভাই, আপনার দরকার আছে আপনি আপফ্রন্ট লিখেই দেন @gmail.com। দেন আপনি দরকার হলে নিচে একটা নোট দিয়ে দেন যে দিস ইজ রিকোয়ার্ড ফর দিস পারপাস, তাই না? আপনি বললেন যে আচ্ছা অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া লাগবে অডিট করার জন্য, এই জন্য এই লগ ইন অ্যাক্সেসটা দরকার, তাই আমি ইমেলটা শেয়ার করছি। এই মেসেজটা যখন ফ্ল্যাগ হবে, সাপোর্ট মেম্বার দেখবে এই পারপাসে আপনি শেয়ার করছেন, ও জাস্ট ক্লিয়ার করে দিবে আচ্ছা ডান। বাট আপনি যদি ফাইলের মধ্যে শেয়ার করেন, শেয়ার করার পর দেখবেন যে মার্কেট প্লেসের বটগুলা ফাইল ভিজিট করে, মানে কিছু আনাগোনা দেখা যায় অ্যানোনিমাস। তার মানে ও দেখতে চাচ্ছে যে ওইখানে কি কন্টেন্ট আছে। দেখলো যে ওইখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করছেন, এটা তখন ভায়োলেশনের দিকে যায়। কারণ আপনি যদি নিজে ক্লিয়ারই থাকতেন তাহলে আপনি রাগ ঢাক করে জ্ঞান শেয়ার করবেন, তাই না? ক্লিয়ার থাকলে তো আপনি ক্লিয়ারলি শেয়ার করতেন। এই জন্য অনেকে ওই যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে যে নাম্বারগুলা কথায় লিখে দেয়, যে ফোন নাম্বার 0ZERO, এভাবে করে সে ফোন নাম্বারটা লেখে। আমাকে ভাই একজন একবার একটা টিপস দিছিল, বলছিল তুমি ফাইল একটা ডক ফাইলের মধ্যে করবা কি তোমার ইমেল আইডি দিয়ে দিবা, এরপর ডকটারে রিনেম করে মানে ডকের .doc এটা রিনেম করে অন্য কিছু করে দিবা, তাহলে হচ্ছে আপওয়ার্কের বট এটা ওপেন করতে পারবে না, ফাইল তো করাপ্টেড হয়ে যাবে। আর ক্লায়েন্টকে বলে দিবা তুমি রিনেম করে আবার .doc দিয়ে ওপেন করো। মানে দুষ্টুমির তো আসলে শেষ নাই। এত হ্যাসেল নেওয়ার তো দরকার নেই। বিষয়টা হলো নতুন ক্লায়েন্টকে আমরা মার্কেট প্লেসের বাইরে নেওয়া রেকমেন্ড করি না। তো ইমেল শেয়ার করা যাবে। আপনি যখন ইনিশিয়ালি ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, ইটস বেটার টু কিপ সামওয়ান ইন মিডল। আপনি মিডল ম্যান হিসেবে মার্কেট প্লেসকে রাখলেন, ক্লায়েন্টের সাথে আপনি দেখলেন যে কিভাবে আপনারা সিঙ্ক হচ্ছে নাকি প্রপারলি। কারণ বহুত ফ্রিল্যান্সার পেমেন্ট পাওয়ারও তো একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এই পেমেন্ট প্রোটেকশনটা কিন্তু মার্কেট প্লেস দিচ্ছে দেখেই ও আসলে একটা কমিশন নিচ্ছে। রাইট। এখন আমি রেকমেন্ড করি যে শুরুতে ক্লায়েন্টকে যখন আমি চিনি না, ও কেমন মানুষ, ও হয়তো অনেক ফ্রেন্ডলি, ও আমার ওই 10-15% বাঁচাইতে চাচ্ছে, ও আমাকে বাইরে পেমেন্ট দিতে চাচ্ছে, তাও আমি মার্কেট প্লেসের ভিতরেই পেমেন্টটা নিব। আমি আমার এন্ড থেকে ক্লিয়ার রাখবো। কারণ একটা বায়ার প্রোফাইল ব্যান হওয়া, একটা সেলার প্রোফাইল ব্যান হওয়ার মতো কিন্তু মানে বেশি না। আমার স্টেক বেশি এখানে। আমার একটা প্রোফাইল দাঁড়া করাইতে হয়তো 5 বছর লেগে গেছে, ক্লায়েন্ট একটা 5 মিনিট একটা প্রোফাইল খুলে ফেলবে, ওর কোনো ইস্যু নাই। মার্কেট প্লেসে ওটা অ্যাপ্রুভ করবে কারণ ও টাকা পাচ্ছে। ক্লায়েন্টের আসলে হারানোর মতো কিছু নাই। এরকম অনেক ক্লায়েন্ট কী করে, ব্ল্যাকমেল করা শুরু করে। পরে পেমেন্ট আপনাকে বাইরে দেওয়ার পর বলবে যে আচ্ছা মার্কেট প্লেসে আমি রিপোর্ট করব। তখন ওই সেলার দেখা যায় যে এক্সট্রা আরও অনেক কাজ করতে হয় জাস্ট টু ক্লায়েন্টরে মানে ঠিক রাখার জন্য। তো ক্লায়েন্টরা ব্ল্যাকমেল করে, ওরা জানে যে ফ্রিল্যান্সারের এই মানে ফ্রিল্যান্সারদের এই রিস্কটা আছে। তো এই কারণে আমি চেষ্টা করি ওদেরকে বলতে যে যতক্ষণ পর্যন্ত না আপনার 100% শিওর হচ্ছেন যে না ক্লায়েন্ট খুবই ভালো, ক্লায়েন্ট নিজেই চাচ্ছে আপনার সাথে বাইরে ডিল করতে, কারণ মার্কেট প্লেসের এই ফ্রিকশনগুলো পছন্দ করে না, দেন আপনি কিছু প্রজেক্ট আউটসাইড করতে পারেন। ওটা মার্কেট প্লেসও ইনসার্টেন এক্সটেন্ড ওরা অ্যালাউ করে। তো এখন আপওয়ার্কে ক্লায়েন্টকে যদি আপনি বের করে নিয়ে আসতে চান, ওদের একটা ডিসকন্টিনিউশন চার্জ আছে। মানে আপনি মার্কেট প্লেসকে একটা অ্যামাউন্ট দিয়ে ক্লায়েন্টকে বের করেও নিয়ে আসতে পারবেন লিগালি। তো এই সিস্টেমগুলো আপওয়ার্কে আছে, বাট ফাইবারে নাই। আপওয়ার্কে যেহেতু এই সিস্টেমগুলো আছে, আপনি যদি এইগুলোর মধ্যে থাকতে পারেন দেন ইউ আর সেফ, যদি আপনি মার্কেট প্লেস থেকে বাইরে নিয়েই আসতে চান। এখন ইমেল শেয়ার করার যদি আপনার মোটিভ থাকে যে জাস্ট আমি সার্ভিসের জন্য শেয়ার করতেছি, দেন ওটা তো অ্যালাউড। প্রজেক্টের আগেও অ্যালাউড, প্রজেক্টের মধ্যেও অ্যালাউড, প্রজেক্টের পরেও অ্যালাউড। বাট সেফ থাকতে চাইলে প্রজেক্ট স্টার্ট হওয়ার পর শেয়ার করেন,
তাহলে আপনার এন্ড থেকে কোনো রিস্কই থাকলো না। বাট ওইটুক রিস্ক নেওয়াই যায় যদি ক্লায়েন্ট চায়। ক্লায়েন্ট চাইলে আপনি দিলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, এর মানে আনসারটা হচ্ছে ইয়েস নো দুইটাই, যে আমি ইমেল আইডি শেয়ার করলে রিস্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। সো রিস্কটা থাকতেছে তখন যখন আমার মোটিভটা হচ্ছে একটা আনইথিক্যাল একটা মোটিভ, আমি চাচ্ছি ক্লায়েন্টকে সামহাও বাইরে গিয়ে কমিউনিকেট করতে, তখন বেসিক্যালি আপওয়ার্কের বট অথবা আপওয়ার্ক ম্যানুয়ালি ওটা চেক করে আমাকে হয়তো ফ্ল্যাগ করে দিতে পারে। আর যদি আমি মানে আমার ইন্টেনশনটা যদি হয় কি যে আমার কাজের জন্য আমার লাগবে, লাইক ধরুন আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, আমি একটা ফেসবুক তার প্রোফাইলের অ্যাক্সেসটা আমার নিতে হবে, আমার মেইল দিয়ে নেওয়া ছাড়া আর অপশন নাই, তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা। সো এই ক্ষেত্রে আমাকে দিতেই হবে। সো এটা আপওয়ার্কের এআই বা বট বলি, এআই বলি, বা তারা ম্যানুয়ালি চেক করলেও ইন্টেনশনটা যখন বোঝে এটা পজিটিভ ইন্টেনশন, তখন তারা এটা নর্মালি চেক করে আর কি। এই তো হ্যাঁ, মানে সার্ভিসের মধ্যেই কিন্তু আছে যে কি কি রিকোয়ারমেন্টস থাকতে পারে। এটা ভাই মানে আমাদের না পুরা মানে এই প্রশ্নটা যে ইমেল আইডি দেওয়া যাবে নাকি দেওয়া, আমি এটা এতবার এত কমিউনিটিতে এত গ্রুপে এত পোস্ট দেখছি এটা নিয়ে, মানে আমার নিজেরই একটা কনফিউশন ছিল এটা আসলেই দেওয়া যায়। আমি নিজে পার্সোনালি অনেকবার দিছি, আমার কোনো প্রবলেম হয় নাই, বাট আমার ভিতর নিজের কনফিউশন আছে যে আসলে আদৌ দেওয়া যায় নাকি দেওয়া যায় না। সো আমি আমার একটা অডিয়েন্স প্রশ্ন করছিল, আমি আই হোপ ওনাকে আমরা আনসারটা দিতে পারছি। আর একটা কোয়েশ্চেন আসছে ভাই, আপওয়ার্কে অ্যাপ্লাই করার সময়, মানে এটা তো একটা মানে এটাই তো আসলে মানে এমন ফেজ যেটা দেখে ক্লায়েন্ট ডিসিশন নেয় সে আপনাকে আপনার সাথে কাজ করবে নাকি করবে না। পোর্টফোলিও তো সে দেখছে, দেখার পর আরেকটা বড় ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই এই ইয়াটা মানে যেই প্রপোজালটা। সো এই প্রপোজালটা লেখার সময় এখন আমরা এআই এর হেল্প নিতে পারি, খুব ইজিলি নিতে পারি, নেওয়া উচিত নাকি উচিত না, এটাও আমাদের অডিয়েন্সের কোয়েশ্চেন। আমি বলবো এআই এর হেল্প এখন নেবেন, এআই যেহেতু আর্লি স্টেজে আছে। বাট আপনার মেক শিওর করতে হবে ইট ডাজ নট লুক লাইক এআই। মানে আপনি এআই ইউজ করেন আপনার কনভিনিয়েন্সের জন্য, সমস্যা নেই, বাট আপনার পর্যাপ্ত এটা ট্রেন করে নিতে হবে। বাট আপনি যদি এআই থেকে কপি পেস্ট করে দেন, তাহলে আপনি ওই টাকা জলে দিচ্ছেন। ওইটা ক্লায়েন্টও বুঝবে, ক্লায়েন্ট আরও বেশি মেজাজ খারাপ হবে যে এই জিনিসটা আপনি কেন এআই দিয়ে লিখছেন। আপনি ধরেন একটা জব পোস্ট দিচ্ছেন, হায়ারিং করবেন একজন প্রফেশনাল কাউকে, সে জব পোস্টের ইমেলটা করছে এআই দিয়ে লিখে, আপনার ইনস্ট্যান্টলি ওর প্রতি একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট হয়ে যাবে যে ও যদি এইটুকু এফোর্ট না দিতে চায়, ও আমার সার্ভিসটা আসলে কতটুকু এফোর্ট দিয়ে দিবে, তাই না? তো এই কারণে আমি রেকমেন্ড করি এআই ইউজ করলেও ইউ হ্যাভ টু ইউজ স্মার্টলি, যেন আপনি জিনিসটা তাড়াতাড়ি করতে পারেন, এফোর্টলেসলি করতে পারেন, বাট ক্লায়েন্টের এন্ড থেকে বোঝা যাওয়া যাবে না ওইটা এআই। তো এটার জন্য যা যা মেজারমেন্ট নেওয়া দরকার ওইভাবে আপনাকে ট্রেন করতে হবে, এটা আমি শিখাই। তো সাপোর্টিং ভিডিও পাওয়া যাবে আমার চ্যানেলে। তো এআই দিয়ে ক্রিয়েট করব, বাট আপনার আগে জানতে হবে যে প্রপোজালটা কিভাবে দিলে ওটা কনভার্ট হয়। তাহলে আমরা একটা ভিডিও আপনার ইউটিউবে গেলে পাচ্ছি। হুম। সো এই প্রশ্নটা যিনি করছেন বা যাদের এই আনসারটা জানা দরকার, ডেফিনেটলি আলী নিজুম ভাইয়ার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সার্চ করলেই পাবেন, ওইখানে আনসারটা ভাইয়া ইলাবোরেটলি দিছে, আমিও দেখে নেব। আর আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই, সেটা অলরেডি আমরা আনসার করছি, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট বেসিক্যালি একটা মিটিং করতে গিয়ে কী চায়, একজন যে ফ্রিল্যান্সার তার মধ্যে কী চায় কী দেখতে চায়, এটা আমরা অলরেডি আনসার করছি। সো যিনি এই প্রশ্নটা করছেন এই আনসারটা আপনি একটু পেছন দিকে আসলে পডকাস্টের এই বেশি না 10 মিনিট পেছনে গেলে আপনি আনসারটা পেয়ে যাবেন। তাও যদি আমি একটু অ্যাড করি, এক কথায় বললে ক্লায়েন্ট আপনার থেকে কনফিডেন্স চায়। ও মিটিংয়ে এসে দেখতেছে আপনি আসলে কনফিডেন্ট নাকি সার্ভিসটা দিতে পারবেন নাকি। কারণ আপনি অনেক বেশি এক্সপার্ট আপনার সার্ভিসে, বাট আপনি কনফিডেন্ট না, ক্লায়েন্টকে ওইটা প্রুফ করতে পারতেছে না যে আপনার মধ্যে ওই ক্যালিবারটা আছে, তাহলে ক্লায়েন্ট আপনাকে চুজ করবে না। এরকম বহুত ফ্রিল্যান্সার আছে যারা আসলে সার্ভিসটাও পারে না, সেলসম্যান, সেলস টিম বসায় রাখে। বহুত এজেন্সি প্রোফাইলেও দেখবেন সেলস টিমে আলাদা পিপল, ওরা সার্ভিস জানেই না, ওরা ওই কনফিডেন্সটা সেল করে, ওরা কনভার্ট করে ফেলে। তো এই জন্য ক্লায়েন্ট আসে মেনলি কনফিডেন্স দেখতে। তো ক্লায়েন্টের মধ্যে ওই কনফিডেন্সটা দেখাইতে হবে যে আমি এটা পারবো, এটা আমি তোমাকে প্রপারলি ডেলিভারি দিতে পারবো, দেন ইটস কনভার্টেড। ভাই একটা আমার প্রশ্ন এটা আপনার কাছে, না আমি আমার অডিয়েন্সদেরকে শোনাইতে চাই যারা কখনো ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ করে নাই, যারা কখনো কোনো মার্কেট প্লেসে অনেকদিন ট্রাই করতেছে বাট কোনো জব পায় নাই। তো অনেকেরই মনের ইচ্ছা বা অনেকেরই জানার ইচ্ছা যে একটা জব পাওয়ার পর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আসলে কী হয়। আমরা যেটা দেখি, ফর এক্সাম্পল যিনি ট্রাই করতেছে উনি যেটা দেখে, আমি শুধু অ্যাপ্লাই করেই জব পাই না, উনি এটাই দেখে, এরপর আসলে স্টেপ বাই স্টেপ কী হয়। আচ্ছা, ধরেন কোনোভাবে আপনি জবটা অনবোর্ড করলেন, তারপর থেকে রাইট, আচ্ছা যেটা উনি দেখতে পায় না আমার অডিয়েন্স। জবটা অনবোর্ড হলো, তারপরে ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টসগুলো দেয়, আপনার কোনো লগ ইন ডিটেলস লাগবে নাকি, কোনো রিসোর্স লাগবে নাকি, এটা চেয়ে নিতে হয়। ক্লায়েন্ট নিজে থেকে হয়তো নাও দিতে পারে, ও জানেই না কী কী লাগবে। তো আপনার যা যা জিনিস লাগবে সার্ভিসটা করতে, ওইগুলো আপনি চেয়ে নিলেন অ্যাজ এ রিকোয়ারমেন্ট, আপনি তাকে পাঠিয়ে দিলেন যে দেখো জন, এই জিনিসগুলো আমার লাগবেই টু গেট স্টার্টেড, এইগুলো দেওয়ার পর আমি তোমাকে 2 সপ্তাহের মধ্যে সার্ভিসটা ডেলিভারি দিব। তো দিল, দেন আপনি এই যে টাইম লাইনটাও তাকে বললেন যে 2 সপ্তাহের মধ্যে আপনি ডেলিভারি দিবেন। এর মধ্যে এখন আপনি প্ল্যানিং করেন
যে আপনি 3 দিন নেবেন আইডিয়েশনের জন্য, 1 সপ্তাহ নেবেন ফার্স্ট ড্রাফটের জন্য, বাকি সময়টা দিবেন রিভিশনে। আপনি ওইভাবে প্ল্যান করে ফেলেন। 3 দিন আপনি আইডিয়েশন করলেন, এটা 3 ঘন্টা হইতে পারে, আপনার সার্ভিস অনুযায়ী হয়তো চেঞ্জ হবে। তো আপনি আইডিয়েশন করে ক্লায়েন্টকে একটা আপডেট পাঠালেন যে, "দেখো জন, এই যে জিনিসগুলো আমি রিসার্চ করছি, আমি প্ল্যান করতেছি এমন একটা কিছু করতে। কাইন্ডলি জানাও এটা আসলে তোমার মাইন্ডে যেটা আছে ওইটার সাথে অ্যালাইন করে নাকি?" তো জন আপনাকে কনফার্ম করলো যে হ্যাঁ, গো অ্যাহেড। দেন আপনি কন্টিনিউ করলেন, ফার্স্ট ড্রাফটটা রেডি করলেন। যতটুকু মিনিমাল এফোর্টে ফার্স্ট ড্রাফটটা রেডি করা যায়। সাপোজ আপনাকে একটা লোগো ডিজাইনের সার্ভিস দিছে। আপনি পেন্সিল দিয়ে আঁকায় কোনো রকম একটা ফার্স্ট ড্রাফট তাকে বানায় দিলেন। অথবা পেন্সিল দিয়ে আঁকায় আপনি ChatGPT দিয়ে একটা ভিজুয়াল বানায় দিলেন। এরকম আমি ভাবতেছি জিনিসটা করতে, ঠিক আছে নাকি? তাহলে কি হচ্ছে, জনের যখন আপনি অ্যাপ্রুভাল নিয়ে আগাচ্ছেন, তখন কিন্তু ওর কাছে মনে হচ্ছে যে আপনি এনাফ এফোর্ট দিচ্ছেন। আপনি আউট অফ নোওয়্যার একটা সার্ভিস জাস্ট নিয়ে আসেন নাই। তো ক্লায়েন্ট আপনাকে কনফার্ম করলো, ও ফিল করতেছে ও ইনভলভ ছিল প্রসেসের মধ্যে। ও সার্ভিসটা ওর নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করতেছে, কারণ ওর মাইন্ডে হয়তো জিনিসটা স্ক্যাটারভাবে আছে, ফরমেশনে নাই। ওইটা আপনি আবিষ্কার করতেছেন ওর সাথে মিলে। তো আপনি একটা ফার্স্ট ড্রাফট তাকে ডেলিভারি দিলেন, তারপর ক্লায়েন্ট ওইটা আপনাকে কনফার্ম করলো যে হ্যাঁ, গো হেড। তারপর আপনি বাকি জিনিসগুলো ডিজাইন করে তাকে একটা ফার্স্ট ড্রাফট পাঠালেন বা সেকেন্ড ড্রাফট পাঠালেন। দেন ওটা ও আবার রিভিউ করে রিভিশন দিল, রিভিশনগুলো আপনি আবার পাঠালেন। দেন এই 2-3টা রিভিশনের পর সাধারণত একটা প্রজেক্ট ক্লোজ হয়ে যায়। মানে আপনি ফাইনালি যখন ওকে আরেকটা ড্রাফট পাঠাবেন, সাধারণত মানুষ ওয়াটারমার্ক দিয়ে পাঠায় যদি ওই ট্রাস্টের যেন করতে না এলিমেন্টটা পারে, যদি না থাকে, অথবা একটা লো রেজলিউশনের কোনো একটা কিছু পাঠায়। এখন আমি রেকমেন্ড করি যে আপনি অ্যাকচুয়াল ফাইলটাই পাঠান, ও দেখুক। ও যদি ফ্রড বের হয়, ও একটা প্রজেক্টে ফ্রড করে চলে যাক, আপনার সমস্যা নেই। বাট আমাদের ট্রাস্ট করা শিখতে হবে মানুষকে। তো মার্কেট প্লেসে যেহেতু ক্লায়েন্টরা ধরেন অন্য দেশে বসে আছে, আমরা সাধারণত ট্রাস্ট করতে চাই না, কিন্তু আপনি যদি ওয়াটারমার্ক দেন, ক্লায়েন্টের মেজাজ খারাপ হবে। তো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি, আচ্ছা আপনি দরকার হলে লোগো আপনি জেপিজি ফাইল দেন, কিন্তু অ্যাকচুয়াল লোগোটা দেন। ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো এফোর্ট দেওয়া লাগবে যদি ও ইউজ করতে চায়। এরকম অনেক মানুষ করে আসলে। তো আপনি ফাইলটা ডেলিভারি দিলেন, দেন ও যখন কনফার্ম করলো যে হ্যাঁ এভরিথিং ইজ গুড, ডেলিভারি করো বা সোর্স ফাইলটা দাও, দেন আপনি ওটা অফিসিয়াল ডেলিভারি হিসেবে সোর্স ফাইলটা সেন্ড করলেন। লাইক ডেলিভারির আলাদা একটা অপশনই থাকে মার্কেট প্লেসগুলোতে, আপনি অফিসিয়াল ফাইল হিসেবে ওটা সেন্ড করলেন। দেন ফাইবার অথবা আপওয়ার্ক এটার মধ্যে তাহলে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করবে। এখন যদি ক্লায়েন্ট ক্যান্সেল করে, তাহলে ওকে এনাফ জাস্টিফিকেশন দিতে হবে যে ও ক্যান্সেল করতেছে। ওদের স্টেপ বাই স্টেপ ইয়েস হ্যাঁ, ইয়েস বলে বলে গেছে। এখন সাপোজ ক্লায়েন্ট আপনাকে অস্বীকার করতেছে যে না, আমার একদমই পছন্দ হয়নি, আমি রিফান্ড চাই। তখন আপনি সাপোর্টে যায় বলতে পারবেন যে দেখো, আমি এমন না যে জিনিসটা আমি আউট অফ নোওয়্যার নিয়ে আসছি, প্রত্যেকটা স্টেপ আমি ওকে কনফার্ম করে করে আগাইছি। তো এই ক্ষেত্রে ও যদি বলে যে জিনিসটা ওর পছন্দ হয় না, এটা আসলে ওর ব্যাপার। বাট আমি তো আমার এন্ড থেকে এফোর্টটা দিছি, আমার টাইম অ্যান্ড মানি অথবা আমার টাইম অ্যান্ড এফোর্ট ইনভেস্ট হয়েছে, এটার এগেনস্টে আমি কম্পেনসেশন চাই। তখন অনেক সময় ক্লায়েন্টরা যদি অনেক সময় সাপোর্ট যদি ক্লায়েন্টকে রাজি না করাইতে পারে পেমেন্ট করতে, অনেক সময় সাপোর্ট থেকে আপনাকে কম্পেনসেশন দিবে, ক্লায়েন্টকেও রিফান্ড দিয়ে দিবে। আপনার ধরেন কাজ দেখে মনে হচ্ছে ভিজুয়ালি আপনি 60% কাজ করছেন, হয়তো 40% ফাইন লাইনে গিয়ে আপনি মিট করতে পারেননি। ওইটা মার্কেট প্লেসও বুঝে, যখন ও দেখতেছে কমিউনিকেশন ডেলিভারেবলসগুলো কতটুকু ডেলিভারি হয়েছে, দেন ওরা চেষ্টা করে আপনাকে কম্পেনসেট করতে। ফাইবারও আগে করতো, এখন ফাইবার খুব কম করে, বাট আপওয়ার্ক এটা প্রফেশনালি হ্যান্ডেল করে আর কি। আচ্ছা ভাই, এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে কাস্টমার কমিউনিকেশন বা ক্লায়েন্ট কমিউনিকেশন একটা হিউজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা ঠিকঠাক মতো করতে না পারলে আমার মনে হয় এই গ্যারাকলটা তৈরি হইতে পারে। সো এই ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমি নিজেও অনেক সময় চিন্তা করি ব্যাপারটাকে নিয়ে। লাইক ধরেন আমরা যেহেতু ইউএসএ বা ইউরোপ এই দিকের ক্লায়েন্টদের সাথে কাজ করি, একটা টাইম জোনের ব্যাপার কিন্তু আছে। এরা দিন, আমরা রাত, এরা রাত, আমরা দিন। এই কমিউনিকেশনগুলো আপনারা কীভাবে ম্যানেজ করেন? মানে এখানে আরেকটা প্রশ্ন আমি করে ফেলি যে ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে কি রাত জাগা লাগবে? কারণ আলটিমেটলি কমিউনিকেশনের টাইমটা তো আসলে রাতেই হওয়া উচিত, যেহেতু তাদের ওয়ার্ক আওয়ার আর আমাদের হয় রাত, তাদের ওয়ার্ক আওয়ারটা। সো এই রাত জাগার ব্যাপারটার সাথে কমিউনিকেশন, এই ব্যাপারটাকে একটু যদি ব্রডলি বলেন, একটু ব্রডলি, কারণ এটা আসলে অনেকেরই কনফিউশন। অনেকেই, যেমন আমি পার্সোনালি, আমিও একটা সময় আপওয়ার্কে কাজ করতাম, কিন্তু আমি পার্সোনালি আপওয়ার্ক ডিল করতে পারি না, বিকজ আমি ভাই রাত জাগতে পারি না। এটার রিজন হচ্ছে আমাকে আমার আদার্স বিজনেস দেখতে হয়, আমার ফ্যামিলি আছে, আমি সামহাও এই টাইমটা দিতে পারি না। সো আমাদের অডিয়েন্সদেরও অনেকের এটা মনের প্রশ্ন যে ভাই রাত কি আসলেই জাগতে হয়, বা রাত না জাগলে কি কাজ পাওয়া যায় না? সকালে জেগে থেকে কি আপওয়ার্কে কাজ পাওয়া সম্ভব? প্লিজ। আচ্ছা, সহজ অ্যান্সার হলো সোলো ফ্রিল্যান্সারের রাত জাগতে হয়, এজেন্সি ওনারের রাত জাগতে হয় না। এখন আপনি বাকিটা বুঝে নিতে পারবেন।
দেন আমি এক্সপ্লেন করি সোলো ফ্রিল্যান্সারের কেন রাত জাগতে হয়, ওর সেলসটা দেখতে হচ্ছে। তাহলে ক্লায়েন্ট যখন অ্যাভেলেবেল আছে তখনই ওর কমিউনিকেশন করতে হবে। ক্লায়েন্ট তো আপনার গার্লফ্রেন্ড না, মানে আপনার টার্মসে ক্লায়েন্ট চলবে না। ক্লায়েন্ট যখন অ্যাভেলেবেল আছে তখন যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন, তার কাছে আরও 100টা অপশন আছে। সে কেন আপনাকে চুজ করবে যদি না আপনি একদম এক্সট্রা অর্ডিনারি, অথবা আপনি আপনার নিশে একদম মনোপলি ক্রিয়েট করে ফেলছেন, আপনি ওইখানে বেস্ট। দেন ক্লায়েন্ট আপনার জন্য 2 মাসও ওয়েট করবে, শুধু ওই টাইম জোন ডিফারেন্স না। তো ক্লায়েন্ট দরকার হলে কাউকে হায়ার করেও আপনার সাথে কমিউনিকেশনটা করবে, ওইটা আসলে মানে একদম বেস্ট কেস সিনারি। বাট আপনি যদি সোলো ফ্রিল্যান্সার হন, আপনার ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী অ্যাভেলেবেল থাকতে হবে। এখন আপনি রাত জাগবেন কি জাগবেন না, এটা ডিপেন্ড করে আপনি কোন টাইম জোনের ক্লায়েন্টকে সার্ভিসটা দিচ্ছেন। এখন ধরেন আপনি ইউএই ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, দুবাই, তাদের সাথে আমাদের টাইম ডিফারেন্স অত বেশি না। হ্যাঁ, আপনার হয়তো রাত জাগতে নাও হইতে পারে। এখন আপনি চুজ করেন ইউএসএ কানাডা টাইম জোন, তাহলে কমপ্লিটলি অপোজিট, তাই না? 11 ঘন্টা 10 ঘন্টা ডিফারেন্স থাকে। তার মানে আমাদের এখানে সকাল, ওদের এখানে রাত। তো এখন আপনার ফাইন্ড আউট করতে হবে, আমি যেটা মানে সবাইকে শিখাই, যে একটু স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে। সারাদিন আমি অ্যাক্টিভ থাকতে চাই না, এন্ড ওইটা মার্কেট প্লেসও আমার থেকে এক্সপেক্ট করে না। মার্কেট প্লেসও ক্লায়েন্টকে জানায় যে ইটস নাইট টাইম দেয়ার, রিপ্লাই মে টেক সাম টাইম, তাই না? ক্লায়েন্টকে কিন্তু মার্কেট প্লেস টাইম জোনেও দেখাচ্ছে যে আচ্ছা ওর ওইখানে রাতের 3টা বাজে। তো অবভিয়াস মানে ক্লায়েন্ট তো বুঝতেছে ও আসলে সকালে হয়তো রিপ্লাই দেবে, মার্কেট প্লেসও এক্সপেক্ট করে না। কিন্তু আপনি যেহেতু ওই টাইম জোনের ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, আপনার এটা দেখতে হবে সাধারণত মানুষজন কখন ফ্রিল্যান্সারদের সাথে ডিল করে। তো কি হয়, ওরা একদম আর্লি মর্নিংয়ে ওঠে আপনাকে মানে ফ্রিল্যান্সারদের সাথে ডিল করে। তো ওদের আর্লি মর্নিং, আমাদের এখানে বিকাল। তো বিকাল থেকে আপনি একটু অ্যাক্টিভ থাকলেন, ফোনে একটু নজর রাখলেন, আপনি বাইরে হাঁটতে গেছেন, ফোনে আপনি অ্যাক্টিভ আছেন, ক্লায়েন্ট মেসেজ দিল, সাথে সাথে রিপ্লাই দিলেন। তার মানে প্রথমত আমাদের বিকালে অ্যাক্টিভ থাকা উচিত, নাম্বার 1। যদি ইউএসএ কানাডার ক্লায়েন্টদেরকে যদি টার্গেট করে, তাহলে সে বিকাল থেকে অ্যাক্টিভ থাকলো। আমি রেকমেন্ড করি বিকাল 4টা থেকে শুরু হবে, দেন রাতের 9টা 10টা পর্যন্ত তার অন্তত অ্যাক্টিভ থাকা উচিত। দেন কেউ যদি চায় ঘুমাইতে, 10টার পর সে ঘুমাক, সমস্যা নেই। বাট ক্লায়েন্টরা তো দুপুরেও অনলাইনে আসে, ওই লাঞ্চ ব্রেকে এসে দেখে কেমন চলতেছে। কারণ ক্লায়েন্টদের থাকে কি, একটা ডে জব থাকে, ম্যাক্সিমাম ক্লায়েন্টদের ডে জব থাকে, আর নাহলে ও বিজনেস ওনার, বিজনেস অপারেশনসে চলে যায়। তো ওই যে আর্লি মর্নিংয়েও একটু সময় পাচ্ছে শিফট শুরু হওয়ার আগে, দেন বিজনেস ডিলিংসগুলো করতেছে, মিটিংগুলো করতেছে, দেন দুপুরের লাঞ্চ ব্রেকে এসে একটা ফলো আপ দিতেছে, আচ্ছা তোমার কিছু লাগবে নাকি বলো, কী অবস্থা, কতটুকু হয়েছে জানাও। দেন দুপুরের পর সে আবার চলে গেল জবে, দেন সে আবার ওই 5টার দিকে ব্যাক করতেছে, মানে 5টায় জব শেষ অথবা বিজনেস শেষ, সে গুছায় টুছায় 6টা 7টার দিকে আসলো তার টাইম জোন অনুযায়ী। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আর্লি মর্নিং, তাকে আপনি তাহাজ্জুদের সময়টা ধরতে পারেন, ফজরের আগে আগে অথবা ফজরের টাইমে। তাহলে আপনি ওই ফজরের টাইম থেকে যদি আবার দিনের 9টা 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি ওদের নাইট টাইমটাও পাচ্ছেন, মানে ইভিনিং থেকে নাইট টাইমটা। ওরা সাধারণত 9টা 10টার মধ্যে ঘুমায় যায় ওদের টাইমে, তো আমাদের এখানে হচ্ছে ধরেন 10টা 11টা ম্যাক্সিমাম। এই টাইমটা যদি আপনি কভার করতে পারেন, আপনি 80% ক্লায়েন্ট পাবেন। তাহলে কি হচ্ছে, বিকাল 4টা থেকে রাতের 10টা, আবার ভোর 4টা থেকে সকাল 10টা, যদি আপনি ইউএসএ কানাডা টার্গেট করেন। এখন ওই যে ডে লাইট সেভিংসের জন্য 1 ঘন্টা এদিক সেদিক হয় বছরের বিভিন্ন সময়, ওইটা আপনার ফাইন্ড আউট করে নিতে হবে। তো ইউএসএতে ডে লাইট সেভিংসের কনসেপ্টটা জাস্ট একটু জেনে নিলেই হবে। তো কি হচ্ছে, আমি বিকাল 4টা থেকে রাতের 10টা পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকি, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমি পাচ্ছি, আমার রাত জাগতে হচ্ছে না। অ্যান্ড এটাই কিন্তু ইসলামিক রুলিংসে আপনি দেখবেন যে ইসলামিক রেকমেন্ডেশন টাইমও এটাই, আপনি এসার পর র্যাপ আপ করে ঘুমায় গেলে আপনার ওই 10টার মতো বাজবেই। 10টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকলেন, নট নেসেসারি আপনার ডেস্ক থেকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি 9টা বাজে র্যাপ আপ করে ফেলছেন, ফোন থেকে একটু সজাগ আছেন, ঘুমানোর আগ পর্যন্ত আপনি চেক করে দেন ঘুমাই দিলেন। হ্যাঁ, এখন ওই 20% ক্লায়েন্ট, 80% তো আপনি পায়ে গেলেন, ওই 20% ক্লায়েন্ট কি করে, রাতের 1টা 2টার দিকে নক দেয়। এখন এদেরকে আমরা কখন অ্যাটেন্ড করতে পারি, তাহলে ওই যে ফজরের আগে। ও 2 ঘন্টা ওয়েট করবে, ও জানে যে ইটস লেট নাইট দেয়ার। আমিও ক্লায়েন্টদের সাথে মাঝে মধ্যেই মিটিং করি 12:30 1টার দিকে, তো বলে নেই যে ইটস মিড নাইট হিয়ার। আমি কেন বলি, ওকে পটানোর জন্য, দেখো তোমার জন্য আমি রাত জাগতেছি। আমি তো এমনি 2টা পর্যন্ত, এমনি তো আমি 2টা পর্যন্ত জেগে আসি, বাট আমি ওকে বলি ইটস মিড নাইট হিয়ার। কারণ ওরা তো মিড নাইট মানে আরে বাপরে বাপ, বহুত রাত হয়ে গেছে, এখনো ঘুমায় যায়। হ্যাঁ, তো এই কারণে আমি যখন বলি যে এটা মিড নাইট, এখানে ও আরো বেশি ইমপ্রেস হয়ে যায় যে আমাকে সার্ভিস দেওয়ার জন্য, জাস্ট মিটিংটা করার জন্য ও রাত জাগতেছে। তো দেন আমি ধরেন কনভার্ট হয়ে যায় সাধারণত।
তো এইভাবে ওই যে মিড নাইটে যে ক্লায়েন্টগুলো আসে 20%, এটাও যদি আপনি ধরতে চান তাহলে আপনার আগে উঠতে হবে। তো আপনি আগে ঘুমাইলেন, আগে উঠলেন, মোটামুটি কভার করা যায়। তো আপনি 85 বা 90% ক্লায়েন্টও ধরতে পারতেছেন। দেন ওই 10% আপনার ওই অপরচুনিটি কস্ট, 10% অথবা 20% আপনি ঘুমাইতে যাচ্ছেন, ওইটার জন্য ওইটা আপনি ছেড়ে দিলেন, ওই অপরচুনিটি কস্টটা আপনি নিলেন। আমি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য 10-20% ক্লায়েন্টের সাথে রাজি, এই তো। অ্যান্ড এটা হলে কি হচ্ছে, আপনি কিন্তু লং টার্মে প্রোডাক্টিভ থাকতে পারতেছেন। আপনার ওই যে 20% ক্লায়েন্ট মিস করার কারণে আপনি যেই আপনার হেলথের 80% সেভ করতে পারতেছেন। কারণ রাত জাগার কারণে কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিস ক্রিয়েট হয়। আমি নিজেও ফেস করতেছি, লাইক আমার মাইগ্রেন হয়, ফ্যাটি লিভার হয়ে গেছে, ডাইজেশনে প্রবলেম হয়। এইসব কিন্তু ওই ঘুমের সাথেই রিলেটেড। কারণ আপনি দেরি করে ঘুমাচ্ছেন, আপনি হয়তো অনেক আগে খাইছিলেন, আপনার বডি এখনও বার্ন করেই যাচ্ছে, তো আপনার আবার লেট নাইট ক্রেভিংস হচ্ছে, আপনি আবার খায়ে ফুল পেট খায় আবার ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠে ব্লোটিং হচ্ছে, সব কিছু কিন্তু এই রিলেটেড। তো এই কারণে আপনার রাত জাগাটা যদি অ্যাভয়েড করতে চান, আপনি এই রেকমেন্ডেশনটা ফলো করতে পারেন, বিকাল 4টা থেকে রাত 10টা, ভোর 4টা থেকে সকাল 10টা। আপনার 80% ক্লায়েন্ট আপনি পাবেন। ওই 20% লাগবে না, ওই 20% তো রিফান্ডও যায়, তাই না? গুড ক্লায়েন্ট থেকেও রিফান্ড যায়, ওইটা আসলে আপনার অপরচুনিটি কস্ট নিতে হবে। বাট এটার কারণে আপনি হয়তো যেখানে 2-3 বছর ফাংশনাল থাকতেন, এখানে আপনি 6-7 বছর ফাংশনাল থাকতেছেন অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার। বাট সোলো ফ্রিল্যান্সার হলে এইটুক আপনাকে কনসিডার করতেই হবে। বাট যারা এজেন্সি ওনার, তারা কি করে, ওই 24/7 একটা সেলস টিম বসায় রাখে। ধরেন 3 জন বসতেছে অথবা 4 জন বসতেছে, তারা 6 ঘন্টা 8 ঘন্টা করে ভাগ করে নিচ্ছে। তারা, তাদের ঘুমও ঠিক হচ্ছে, যে রাতে জয়েন করতেছে সে আবার সন্ধ্যার সময় ঘুমায় যাচ্ছে, রাতের 12টায় এসে জয়েন করতেছে, সেলস টিমের সারা রাতের কমিউনিকেশন দেখতেছে। তো আপনি এই লেভারেজটা নিতে পারবেন যখন আপনি আসলে সেলস টিম বিল্ড করবেন, এজেন্সি ওয়াইজ চলে যাবেন। বাট আপনি যদি সোলো হন, এর চেয়ে বেস্ট রেকমেন্ডেশন আর হইতে পারে না যে আপনি রাতের 10টা বাজে র্যাপ আপ করে শুয়ে পড়েন, 20% কনসিডার করেন, সমস্যা নেই, ভোর 4টায় ওঠেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কারণ ওই টাইমটাতে কিন্তু দোয়া কবুল হয়। আপনি তাহাজ্জুদে নামাজ পড়লেন, আপনি আপনার রিজিকের জন্য দোয়া করলেন, দেন আপনি ফজর পড়ে কাজ শুরু করলেন, দেখবেন যে ওই সময়ও ক্লায়েন্টরা নক দেয়। কারণ ওই যে ওদের ওইখানে তখন সন্ধ্যার সময়ের ক্লায়েন্টগুলো পাওয়া যায়। আর তখন বাংলাদেশের অথবা এশিয়ান মেজরিটি ফ্রিল্যান্সার মাত্র ঘুমাইতে যাচ্ছে। তো আপনার জন্য কম্পিটিশন নাই মার্কেটে। তো আপনি ওই ভোর সকালে যখন ওরা ঘুমাইতে যাচ্ছে, তখন আপনি উঠছেন, তখন ক্লায়েন্ট যতজনেরই নক দেখ, হয়তো মানে খুব কম ফ্রিল্যান্সারকে অনলাইন পাবে, তার মধ্যে আপনি একজন। তো ওই 20%ও রিকভার হয়ে যায় যদি আপনি এটা ফলো করেন। ভাই আমার ধারণা আমার অসংখ্য অডিয়েন্স আপনার এই যে একটা টিপস, মানে এটা থেকে আমার ধারণা সে মানে তার যে এই সারা জীবনের কনফিউশন, মানে এটা শুধু আমি আমার কথা বলতেছি না, আপনার কথা বলতেছি না, আমাদের কথা বলতেছি না, এটা পুরো বাঙালি যারা ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড সবার কনফিউশন যে আমি ইউরোপ কানাডা এই দিকে ক্লায়েন্ট যদি সামলাতে চাই, এবং আমরা তো ওই দিকে ক্লায়েন্টই সামলাই সাধারণত, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে কেমনে করবো, ক্লায়েন্টগুলো আমি কখন পাবো, আমি কি রাত জাগবো। সো আমার ধারণা আপনার এই সাজেশনটা অসংখ্য মানুষের কাজে আসবে, যারা বেসিক্যালি ডিসিশন নিতে পারবে এখন, ওকে ফাইন আমি একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আমি অ্যাটলিস্ট 80-90%কে কাভার করে ফেলতেছি। ভাই এটার জন্য আমি পার্সোনালি আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি এই ইনফরমেশনটার জন্য। মোস্ট ওয়েলকাম ভাই। ভাই মোটামুটি বিজনেস বলেন, ফ্রিল্যান্সিং বলেন, এইগুলো যখন আমরা শুরু করতে যাই বা আমরা যখন শুরু করি, আমরা অলওয়েজ একটা নিশ সিলেক্ট করে শুরু করি। এখন ফর এক্সাম্পল ধরেন আমার একটা স্ট্রেংথ হচ্ছে আমি ই কমার্স নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ ই কমার্স নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করতেছি। ই কমার্সের ট্র্যাকিংগুলো আমাদের খুব স্ট্রেংথ জোন, বা ই কমার্স নিয়ে যেহেতু আমরা ইনস্ট্যান্ট সেল পাওয়া যায়, আমাদের ভালো লাগে ই কমার্স নিয়ে কাজ করতে। সো আমরা লোকালি ইন্টারন্যাশনালি যাই কাজ করি ই কমার্স নিয়ে করি। আর আমি আপনার প্রোফাইল একটু ঘাটাঘাটি করছিলাম কালকেই। সো প্রোফাইল ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি রিয়েল এস্টেটকে বেশি ফোকাস করেন। সো আমি ই কমার্সকে ফোকাস করি বিকজ আমার ই কমার্সের স্ট্রেংথ আছে। আপনি রিয়েল এস্টেটকে কেন ফোকাস করেন, এটা আনসার আপনি আমাদেরকে এখন দিবেন। প্লাস এই নিশ আদৌ কি সিলেক্ট করার দরকার আছে কিনা, বা ফ্রিল্যান্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে নিশ সিলেক্ট করে আসা উচিত, নাকি সে র্যান্ডমলি যে কোনো মানে ওয়াইডলি মানে সে একটা ব্রড অডিয়েন্স টার্গেট করে আসা উচিত, কোনটা? আচ্ছা, তো ফার্স্টে অ্যান্সার করি যে আমি কেন রিয়েল এস্টেটের সার্ভিস দিচ্ছি। আমি আসলে এটা চুজ করি নাই শুরুতে। তো আমার থার্ড ক্লায়েন্ট মেবি ছিল রিয়েল এস্টেটের। আমি যেহেতু ল্যান্ডিং পেজের সার্ভিস দিব বলছি, ধরেন ফার্স্ট একটা মেডিকেল ল্যান্ডিং পেজ ছিল, দেন পরেরগুলা ইরেলেভেন্ট সার্ভিস ছিল, ধরেন অনেকগুলো আমি সার্ভিস দিছি, গ্রাফিক ডিজাইন দিছি, বিভিন্ন ধরনের সার্ভিসেস আমি দিছি। তো ওয়েব ডিজাইন রিলেটেড সেকেন্ড প্রজেক্ট অথবা থার্ড প্রজেক্ট আমার ঠিক মনে পড়তেছে না, বাট ওইটা ছিল রিয়েল এস্টেট ল্যান্ডিং পেজের। তো এইখান থেকেই কাইন্ড অফ শুরু, যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা আমি বুঝতে শুরু করছি।
জানলাম যে ইউএসএতে কানাডাতে হাউস কয়েকদিন পর পর ফ্লিপ হয়, মর্টগেজের কারণে মানুষজন হাউস সেল করে দেয়, দেন অন্য একটা স্টেটে মুভ করবে, সে আসলে হাউসটা সেল করে অন্য একটা স্টেটে গিয়ে কিনে। এইভাবে আমি রিয়েল এস্টেটে ঢুকছি। দেন এখানে ইন্টারেস্টিংলি এটা অ্যালাইন হয়ে গেছে আমার ফ্যামিলি বিজনেসের সাথে। মানে আমার আব্বাও এরকম রিয়েল এস্টেটের সাথে রিলেটেড, তো সে এরকম বিজনেস ওয়াইজ ধরেন জমি কিনতেছে, বাড়ি করতেছে, রেন্ট দিতেছে এরকম। তো আব্বা আবার খুব ভালো বুঝে জমি জমার বিষয়গুলো। এই কারণে আমি ভাবলাম যে ওয়াই নট, যদি বিদেশে ক্লায়েন্টদেরকে রিয়েল এস্টেটের সার্ভিস দিতে পারি, আমার এই নলেজগুলো তো ফিউচারে আমি দেশেও কাজে লাগাইতে পারবো। Right. দেশেও তো মানুষজন পরে ধরেন ফ্ল্যাট সেল করবে, হাউস সেল করবে, তাহলে আমি ওদেরকেও তখন হাই টিকেট কাস্টমার হিসেবে হয়তো ইয়ে করতে পারবো। এখনও ওইদিকে যাচ্ছি না, বাট আমার কথা হলো যে ওয়াই নট। আর রিয়েল এস্টেটে থাকার মেইন রিজন ছিল মানুষজন ভালো আর্ন করতেছে এখানে। ধরেন একটা হাউস যদি কেউ ফ্লিপ করে, সে ধরেন 10-15,000 $20,000 ওইখানেই প্রফিট করতেছে। তো তার তো আমার কাছে $500,000 দিতে কোনো প্যারাই হবে না। তো আমি তাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, মার্কেটিং করে দিচ্ছি। জাস্ট একটা এক্সাম্পল দেই, আমি আমার ক্লায়েন্টকে ওয়েবসাইট জেনারেট করে দিয়ে ওয়েবসাইট থেকে অর্গানিক লিড থেকে তাকে 3 মান্থসের মধ্যে 100K রেভিনিউ এনে দিতে পারছিলাম। 100K, ওরে বাবা। তো এরকম মানে ওর কিন্তু বেশি ডিল ক্লোজ করতে হয়নি, ও হয়তো 10টা ডিল ক্লোজ করছে 3 মাসে। ফ্লিপ করে এমন হ্যাঁ, কিছু? ফ্লিপ করে দেয়। সে জাস্ট হাউস কিনে রেনোভেট করে ফ্লিপ করে দেয়। তাতে কি হচ্ছে, এদেরও কিন্তু ইনভেস্টমেন্ট থাকে, ওদের নিজের টাকাও না, কিন্তু ওর কিন্তু অত প্রফিট হচ্ছে। অ্যান্ড সে আমাকে $2-3,000 দিতে তার কোনো গায়ে বাঁধবে না, কারণ আমি তাকে ওই 100x রিটার্ন এনে দিচ্ছি। তো এই ভ্যালুটা যখন আমি প্রোভাইড করতে পারতেছি, এই জন্য আমি হাই টিকেট সেল করতে পারতেছি। আচ্ছা, আপনি রিয়েল এস্টেট চুজ করার একটা বড় রিজন হচ্ছে আপনি হাই টিকেট ক্লায়েন্টগুলা ধরতে চাইছেন, যেন হাই টিকেট ক্লায়েন্ট ফর এক্সাম্পল একটা যেটা আপনি বললেন যে 3 মাসে আপনি $1,000 মতো তাকে রেভিনিউ জেনারেট করে দিয়েছেন। সো 100,000, রাইট। সো আপনি $100,000 রেভিনিউ জেনারেট করে দিয়েছেন। সো আমরা যখন একটা বড় ক্লায়েন্ট পেয়ে যাই, হাই টিকেট ক্লায়েন্ট, $100,000 রেভিনিউ জেনারেট করে দিই, সে কিন্তু আমাকে $1,000, $500, $200, $200 তো ডেফিনেটলি না, $1,000-2,000 দিতেও সে কিন্তু আমাকে কৃপণতা বোধ করে না। তার মানে এটা একটা মাইন্ডসেট হতে পারে যে আমি বড় রেভিনিউ যদি আমি জেনারেট করতে চাই, ডেফিনেটলি আমাকে হাই টিকেট ক্লায়েন্টের দিকে যাওয়া উচিত। সো এটা তো আপনি বাই চান্স অথবা বাই লাক আপনি জানতেন বা আপনার নলেজ ছিল, যেহেতু আপনার ফ্যামিলি বিজনেস আছে। বাট আমাদের যারা নতুন অডিয়েন্স বা যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চায়, সে আসলে নিশটা কীভাবে সিলেক্ট করবে? সেও কি আপনার সেম স্ট্র্যাটেজি ফলো করবে, নাকি তাকে অন্য কোনোভাবে আসা উচিত তার? এখানেই মানে আমারটা তো বাই লাক হয়ে গেছে, অথবা মানে আমি ওটা প্ল্যান করি নাই, আল্লাহ আমাকে মিলাই দিছে। বাট নতুনদের জন্য এই জন্য আমি তাদেরকে নিশ ফাইন্ড করা শিখাই। মানে বহু টিউটোরিয়াল আছে, সবাই বলবে যে নিশ চুজ করেন, নিশ চুজ করেন, কিন্তু নতুনদের যে প্রবলেমটা ক্রিয়েট হয়, ওরা জানে না ওরা কোনটাতে প্যাশনেট, ওরা জানে না কোনটাতে সেল আনা যাবে। তো এই জন্য যেহেতু ও নিশ জানে না, এই জন্য আমি ডেটা ওরিয়েন্টেড ডিসিশন নিতে বলি। আগে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখে ওরা কোন কোন নিশের ক্লায়েন্টদেরকে বেশি সার্ভ করছে, দেখলো ও জাস্ট গুগল সার্চ যদি দেয় উইচ টাইপ অফ বিজনেসেস নিডস এসইও অথবা নিডস লোকাল এসইও, গুগলই ওকে বলবে যে এই যে লোকাল বিজনেসেস এরগুলার লোকাল এসইও লাগে, আর যেসব বিজনেস ধরেন প্রোডাক্ট সেল করতেছে অথবা অর্গানিক র্যাঙ্কিং চায়, তারা হয়তো এসইও করতেছে। উইচ টাইপ অফ বিজনেসেস নিডস পিপিসি অ্যাডস, যাদের ধরেন ওই প্রোডাক্ট আছে, লোকাল বিজনেস হইতে পারে, কনসালটেন্সি বিজনেস হইতে পারে, কিছু নিশ আপনাকে এমনি দিয়ে দিবে। এখন আপনি চুজ করেন 3টা বা 5টা নিশ আপনি চুজ করলেন, এদের মধ্যে আপনি সার্ভিস প্রোভাইড করা শুরু করেন। দেন কিছুদিন সার্ভিস দিলে আপনি দেখতে পারবেন যে এই 5টা নিশের মধ্যে 1টা বা 2টা নিশের ক্লায়েন্ট আছে যাদের পকেট ভারী, যারা আপনার সার্ভিসটা নিয়ে হ্যাপি অ্যান্ড দে আর হ্যাপি টু পে ইউ মোর। যেমন আমি বললাম, আপনি ওই 100K বললে তো একটু ডিফারেন্ট শোনা যায়, আমি যদি জাস্ট সিম্পলি বলি বাংলা ভাষায়, যে আপনাকে কেউ 1 লাখ টাকা ইনকাম করে দিল, অ্যান্ড আপনি তাকে কত পে করতে রাজি আছেন? আমি তাকে $5,000 তো পে করতে রাজি আছি ডেফিনেটলি। তো 5,000 টাকা এখানে আমাদের খুব কম মনে হচ্ছে, ক্লায়েন্টের কাছে $5,000 এটা কিছু না, কারণ আমি 100K ওকে আইনা দিয়েছি। তো এটা তো গেল যে গুড কেস সিনারিও, বাট ইন জেনারেল ক্লায়েন্টরা আমাদের থেকে 2x 3x আর্ন করে নিয়ে যায়, এই জন্য ওরা আসলে আমাকে বেশি পেমেন্ট করতে সমস্যা নেই। তো এই জন্য আমরা যখন নিশ চুজ করব, কম্পিটিটররা আপনাকে গাইড করবে যে ভাই আমি এখান থেকে টাকা জেনারেট করতেছি, তুমিও আসো। তো ও যদি সেল করতে পারে, আমি জাস্ট মি টু করে ঢুকে গেলাম, আমি ওই 3টা বা 5টা নিশ চুজ করলাম, দেন টাইমই বলে দিবে কোন নিশগুলো কাজ করতেছে। যদি কাজ না করে 5টাই ফ্লপ, আমি আরও 5টা চুজ করলাম,
ওই 5টা নিয়ে আরও 6 মাস দেখলাম, দেন ওখান থেকে 1-2টা ক্লিক করবেই। যেহেতু ডেটা ওরিয়েন্টেড ডিসিশন নিচ্ছি, এখানে ফ্লপ হওয়ার চান্স খুবই কম, কারণ আপনি অলরেডি দেখতেছেন বাকি মানুষরা এইসব নিচের ক্লায়েন্টদেরকেই সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ওই 5টা চুজ করলে 2টা টিকবেই, এটা আসলে প্রুভেন। তো আমরা ভাই বেসিক্যালি যখন মার্কেটিং করি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, আমাদেরকে এবি টেস্টিং করা লাগে। আমরা আসলে একটা ক্যাম্পেইন করার আগে দেখি সেট অফ এ অডিয়েন্স, বি অডিয়েন্স, সি অডিয়েন্স, অথবা সেট অফ এ কন্টেন্ট, বি কন্টেন্ট, সি কন্টেন্ট, এরকম 3-4টা কন্টেন্ট আমরা বানাই, 3-4টা অডিয়েন্স আমরা বানাই, অ্যান্ড বোঝার চেষ্টা করি কোন কন্টেন্ট কোন অডিয়েন্সের সাথে অ্যাডজাস্ট করতেছে বা ম্যাচ করতেছে, বা কোন ভ্যারিয়েশনটা থেকে বেসিক্যালি আমি প্রপার রেভিনিউ জেনারেট করতে পারতেছি। সো সেম কনসেপ্ট। সো পয়েন্ট হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সো ফ্রিল্যান্সিং শুরু করার সময় আপনি নিশ সিলেক্ট করবেন। স্টার্টিং অনেক বেশি ফোকাস, মানে অনেক বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, কম্পিটিটরকে ফলো করেন, ওখান থেকে আপনি স্টিল লাইক অ্যান আর্টিস্ট ওয়েতে জাস্ট জিনিসগুলো কপি করেন, কপি করে 4-5টা সেট আপনি ট্রাই করেন, দেখেন কোন জিনিসটা আপনার সাথে ক্লিক করতেছে, যেটা ক্লিক করতেছে ওইটাই আপনার নিশ, আর ক্লিক না করলে সব বাদ, নতুন করে আবার শুরু করেন। ভাই এই জিনিসগুলো আপনি আপনার স্টুডেন্টদেরকে শেখান ডেফিনেটলি। সো এখন আমার যেটা প্রশ্ন, আপনার স্টুডেন্ট, মানে আপনি সাকসেস পাইছেন, এর মানে কি এটা গ্যারান্টেড যে আপনার স্টুডেন্টরাও সাকসেস পাচ্ছে সবাই? আমার মনে হয়, আমি যদিও প্রশ্নটা আমি আপনার কাছে রাখতেছি, আনসারটা আমি আপনার থেকে চাই, সবাই কি সাকসেস পাচ্ছে কি না? সবাই যদি সাকসেস পায়, ইটস মানে এটা ওয়েলকামিং মেসেজ হবে। আর সবাই যদি সাকসেস না পায়, ভুলগুলা কোথায় করতেছে, কোথায় আমাদের শুধরানো উচিত? আচ্ছা, স্টুডেন্টরা সবাই সাকসেস পাবে না, এটা আনরিয়ালিস্টিক। যে বলবে সে আসলে ফ্রড। তো স্টুডেন্টরা যখন কোনো একটা কোর্স করতেছে, সে আসলে শিওর না সে আসলে ফ্রিল্যান্সিং করবে নাকি জবের দিকে এফোর্ট দিবে, নাকি লোকাল জব করবে, সরকারি জব করবে, সে এখনও শিওর না, জাস্ট এক্সপ্লোরিং। তো এই কারণে কি হয় যে আমি দেখলাম ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আসলে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যায়ই না। আমি ওরে শিখাই দিলাম, ও বাংলা নাটকের মতো ভিডিও দেখলো, মজা পাইলো, নিজুম ভাই খুব ভালো রিসার্চ করে, নিজুম ভাই খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেখায়, নিজুম ভাই অর্ডার পাইতেছে, আরে উনি তো ভালো ইংলিশ পারে এই জন্য পায়। সে নিজে আর কখনো ট্রাই করে দেখে না। তো সে যদি ট্রাই না করে দেখে, দুনিয়ার কোনো কোর্স নাই যে ওকে রেজাল্ট এনে দিবে। আইদার আমার ওর বাসায় গিয়ে করে দিয়ে আসতে হবে, তাও ও যদি এফোর্ট না দেয়, ওটা থেকে আসলে রেজাল্ট জেনারেট হবে না। তো এটা আসলে মানে সে যদি এফোর্ট না দেয়, তাহলে এখান থেকে রেজাল্ট এক্সপেক্ট করা পসিবলই না। দেন আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখছি মেজরিটি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। লাইফ হ্যাপেন্স, মাঝখানে কি হয়, ওই বন্যা শুরু হয়, বৃষ্টি শুরু হয়, ইন্টারনেট থাকে না, অনেকে বলে যে ভাই ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, মেডিকেল ইস্যুজ হচ্ছে। হ্যাঁ, ভ্যালিড রিজনও থাকে, বিভিন্ন রিজন থাকে যেগুলো চাইলে ইজিলি রিকভার করা যায়। ফর এক্সাম্পল, কেউ ধরেন 10,000 টাকার কোর্স করতেছে, সে 10,000 টাকা অলরেডি ইনভেস্ট করছে। ভাই নেট নাই দেখে ক্লাসে আসতে পারিনি, এটা তো কোনো এক্সকিউজ হইতে পারে না। নেট নাই ভাই, তুমি 50 টাকার নেট কিনো, তোমার তো 10,000 টাকার কোর্স, এটা তুমি 50 টাকার নেট কিনে কিন্তু ক্লাসটা করে ফেলতে পারতেছো। বাট সে ওইটা তার মাইন্ডেই নেয় যে তার এখানে কত লস হচ্ছে ক্লাসটা না করার কারণে। এই যে ছোট ছোট জিনিস, এগুলো তারা এফোর্ট দিতে চায় না। তো এটা আমরা ইনশিওর করি, আমরা স্টুডেন্টদেরকে ফোন দেই, তারপর রিমাইন্ডার দেই যে ভাই আজকে রাতে ক্লাস আছে, ফোনে এনাফ চার্জ রাখবেন, প্রয়োজনে ডেটা কেনার মতো টাকা রাখবেন, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে যেন আপনি ফোন থেকে অন্তত ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আমরা ওইভাবে তাদেরকে অ্যালাইন করতে চেষ্টা করি। ডিসপাইট অল অফ দিস এফোর্টস, তাও তারা অনেক সময় ক্লাস মিস দেয়। এই কারণে মেন্টরের এন্ড থেকে একটা কোয়ালিটি অ্যাসুরেন্সের বিষয় থাকে। বাট ম্যাক্সিমাম মেন্টর দেখা যায় তারা আসলে এখানে রেভিনিউ জেনারেট করতে আসছে, তাদের আসলে দরকার নাই, পেমেন্ট অলরেডি নিয়ে নিছে। তো স্টুডেন্ট না করলে আরও তার ভালো, চেক করতে হচ্ছে না। তো এইসব কারণে তারা হয়তো ফলো আপে রাখে না। তো আমি কি করি, আমি ওই টক্সিক টিচারের মতো হয়ে যাই, যে আসলে স্ট্রিক্টলি তার থেকে হোমওয়ার্কটা আদায় করে নিতেছে। তো আদায় করে নিলে আমি দেখছি যে পার্সেন্টেজটা বাড়ে। এটা এখন ওর জন্য উইন উইন সিচুয়েশন, আমার জন্য আমি সাকসেস স্টোরিজ পাচ্ছি। তো এটা একটা ওয়ে যে আচ্ছা, যদি রেজাল্ট নিয়ে আসতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে, তাহলে ওদেরকে প্রেশারাইজ করতে হবে। এখন প্রেশারাইজ করার পরও কিছু কিছু মানুষ কসম খায় বসে থাকে যে যাই করবেন আমি আসলে কাজ করবো না। হ্যাঁ, আমার কথা হলো ভাই, আপনি অ্যাডাল্ট মানুষ, আপনি কনসিয়াসলি ডিসিশন নিছেন যে আপনি কাজ করবেন না, ইটস ওকে, আপনার ইনভেস্টমেন্ট আপনি করছেন, আপনি চাইলে এটা এক্সপ্লোর নাই করতে পারেন, সমস্যা নেই। সেটা আমাদেরকে জানাইতে হয় যে না ভাই আমি চাচ্ছি না করতে। তো যতক্ষণ পর্যন্ত সে চায় আমরা তার জন্য এফোর্ট দিই। এখন তাও যেটা বললাম, অনেকে শিওর থাকে না যে এই ক্যারিয়ারে সে আসলে কতদিন কন্টিনিউ করবে বা আসলে এফোর্ট দিবে নাকি। আয়সা দেখে যে ভাবছিলাম ফ্রিল্যান্সিং সহজ, আয়সা দেখি আরে বাপরে বাপ এত কাজ কেন। তো তখন সে ইজিলি চুজ করে যে আচ্ছা আমার জবই ভালো, অথবা বাবার বিজনেসে বসলেই ভালো, এই 20-30 হাজার টাকা কামানোর জন্য এত এফোর্ট দিতে হবে, তার চেয়ে আমি দোকানে বসলেই প্রফিট হচ্ছে। তো এই কারণে অনেকে সুইচ করে যায়।
তো এই জন্য আমরা যদি হিসাব করি যে অন্য কোনো ইনস্টিটিউটে যদি 5-10% সাকসেস থাকে, আমাদের ওটা প্রায় ডাবল থাকে, কারণ আমরা ওটা এফোর্ট দিয়ে আদায় করে নিই। বাট বাংলাদেশি স্টুডেন্টদেরকে বাংলা স্টাইলেই শিখাইতে হয়, বাংলা স্টাইলে আদায় করে নিতে হয়, তাহলে ওরা ম্যাক্সিমাম রেজাল্ট জেনারেট করতে পারে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ক্লাস অ্যাটেন্ড না করার কারণে পিছিয়ে যায়, ওই প্রোক্রাস্টিনেট করে যে পরে ভিডিওগুলো দেখে নিব। ও লাইভই করতে পারতেছে না, ও পরে কি আবার 5-6 ঘন্টা লাগায় ভিডিও দেখবে, এটা আসলে পসিবল হয় না। তো ও যখন ওই গ্যাপটা পরে, ও আর পরে কোর্সই কন্টিনিউ করে না। দেন আবার আরেকটা শাইনি অবজেক্ট সিনড্রোম আসে, আরেকটা কোর্স আছে যেটাতে আসলে বেশি ডলার দেখাচ্ছে, সে আবার ওইটাতে এফোর্ট দেয়। এভাবে সে 6 মাস 1 বছর এফোর্ট দিয়ে দিয়ে কোনো কিছু যখন জেনারেট করতে পারে না, তখন ফ্যামিলি প্রেশারে আবার গিয়ে ওই দোকানেই বসে, আবার গিয়ে ওই কোনো একটা জবেই ঢুকে। তাহলে ভাই সিনারিও বলি বা রিয়েলিটি বলি, জিনিসটা আসলে এমন যে আমরা অনেক বিজ্ঞাপন দেখি, চাটুকদার বিজ্ঞাপন, যে কোর্স করলেই 100% ইনকাম গ্যারান্টি, কোর্স করলেই কনফার্ম, মানে কোর্স করলেই ইনকাম গ্যারান্টি, কোর্স করলেই নিশ্চিত সাকসেস, এরকম অনেক বিজ্ঞাপন আমরা দেখি। তার মানে এই পুরোটাই আসলে একটা শাইনি সিনড্রোম, যে একটা শাইনি সিনড্রোমের মধ্যে আমরা আসি, বা ওই শাইনি সিনড্রোমে ভুগে আমরা আসি। বাট পয়েন্ট হচ্ছে কি, মানে যেটা রিয়েলিটি, যেটা আপনিও বললেন, রিয়েলিটি হচ্ছে 100% স্টুডেন্ট কখনো সাকসেস পায় না। আমি আমার একটা ছোটো কেস স্টাডি বলি। আমি নিজেও যেহেতু কোর্স করে বা কোর্স মার্কেটে আমি ইনভলভ, সো আমাদেরকে অনেক স্টুডেন্ট নক করে, স্টুডেন্ট অ্যাকচুয়ালি অনেকে নক করে, আমাদেরকে নক করে ফোন করে তারা জানতে চায় যে ভাই ইনকাম গ্যারান্টি কিনা করছে, বা আমি আপনার কোর্স করে আসলে নিশ্চিত একটা ইনকাম করতে পারবো কিনা। তখন আমরা তাদেরকে বলি, ভাই আপনি এই যে 18 বছর 20 বছর পড়াশোনা করছেন, আপনার সিস্টেম, আপনার গভর্নমেন্ট, আপনার ইউনিভার্সিটি তো আপনাকে কখনো গ্যারান্টি দেয় নাই যে তুমি বের হইলেই জব গ্যারান্টি। সো আপনার সিস্টেম, আপনার একটা দেশ, একটা গভর্নমেন্ট যখন আপনাকে, বা আপনার ইউনিভার্সিটির এত বড় একটা সার্টিফিকেট যখন আপনাকে গ্যারান্টি দিতে পারতেছে না যে তুমি আজকে পড়াশোনা শেষ করে কালকে জব গ্যারান্টি, আমি কীভাবে ভাই আপনাকে একটা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, বা আমার একটা 60 ঘন্টা রেকর্ডেড কোর্স, 100 ঘন্টা রেকর্ডেড কোর্স আপনাকে কীভাবে গ্যারান্টি দিবে যে কালকে ইনকাম গ্যারান্টি? সো পয়েন্ট হচ্ছে কি, আমরা আপনাকে বেসিক্যালি একটা রোড ম্যাপ দেখাবো যে আমি এই রোড ম্যাপে, বা আমি এইভাবে হেঁটে এই জায়গায় আসছি, এটা আপনাকে হাঁটতে হবে। সো আপনি যেটা শেয়ার করলেন যে হাঁটে না মানুষ, 100 জন দল বেঁধে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ঘুরে ফিরে 30 জন হাঁটে, দেখানো পথে যায়, স্ট্রাগলটা করে। যেটা আপনি বললেন, আপনি ভোরে ওঠেন, কতজন ভোরে ওঠে? আপনি শিখাইছেন তোমাকে ওই যে 3টা 4টা বাজে উঠে টাইম জোনটা মেনটেন করতে হবে, কিন্তু কয়জন ওঠে আসলে দিন শেষে? সো ফ্যাক্ট হচ্ছে আমরা ওই শাইনি সিনড্রোমের দিকে, যেটা আমাদের সাজেশন আমাদের অডিয়েন্সদের জন্য, শাইনি সিনড্রোমের দিকে আমরা আগাবো না। আমরা এই ধরনের চাটুকারি কথাবার্তা বিশ্বাস করব না, যেহেতু আমি এখানে একজন এক্সপিরিয়েন্স মানুষ, আপনিও এক্সপিরিয়েন্স মানুষ। আমরাই বলতেছি এটা হয় না, যে একটা কোর্স করে ইনকাম গ্যারান্টি, একটা কোর্স করে 100% সাকসেস, এটা হয় না। একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে, একটা ক্লাসে যেমন 100 জন স্টুডেন্ট পড়াশোনা করলে সবাই প্লাস পায় না, সবাই বুয়েটে চান্স পায় না, সবাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না। সো দিন শেষে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন, দিন শেষে আপনার রিজিক কোথায় লেখা আছে, আবার লাকে কি আছে, সব কিছুর কম্বিনেশনে আসলে বেসিক্যালি সাকসেসটা ডিফাইন করি আর কি আমরা। এই তো ভাই। সো আর একটু যদি যদি এখানে হলো যে আপনার সার্কামস্ট্যান্স কিন্তু ডিফাইন করে যে আপনি কত দূর যাইতে পারবেন। তো এইখানে যেহেতু ইংলিশটা দরকার হচ্ছে, আপনার ভালো একটা ডিভাইস, ভালো একটা ইন্টারনেট লাইন দরকার হচ্ছে, মানে আপনার পারিপার্শ্বিক সাপোর্টও দরকার আছে। অনেকের ফ্যামিলি সাপোর্টই থাকে না, সে একটা পিসি কিনবে, পিসি কিনতে পারতেছে না। তো সে যদি এইম করে যে ফ্রিল্যান্সিং থেকে লাখ লাখ টাকা আর্ন করবে, তার তো ওই ইকুইপমেন্টই নাই শুরু করার জন্য। কিন্তু ধরেন ইকুইপমেন্ট আছে, ওভার স্পেন্ড করে ফেলে অনেকে, গেমিং পিসি নিয়ে বসে থাকে, ফ্যামিলির এক্সপেকটেশন তুঙ্গে যে মাসে লাখ টাকা কামাবে, 3 লাখ টাকার পিসি বানায় দিই, সমস্যা নেই। তো যখন দেখতেছে 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কোনো আর্নিং নাই, তখন দেখে যে ছেলে তো সারাদিন গেম খেলে, ও তো ফ্রিল্যান্সিং করতেছে না। তো আলটিমেটলি দেখা যায় যে ফ্যামিলির ওই ট্রাস্টটা আর ওর উপর থাকে না। পরবর্তীতে ও কোনো একটা কোর্স করতে চাইলে, কোথাও ইনভেস্ট করতে চাইলে, ওটাতে আসলে ফ্যামিলি সাপোর্ট দেয় না। তো নিজে নিজে করাটা ডিফিকাল্ট হয়ে যায় যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে। তাও পসিবল, বাট এই যে ব্যাক এন্ডে যেই সফট স্কিলসগুলো লাগতেছে, এটা যদি কারোর মধ্যে না থাকে, লাইক কারোর মধ্যে ইংলিশ কমিউনিকেশন স্কিল নাই, এখন আপনি যদি তারে যতই মোটিভেশন দেন, সে আসলে স্ট্রাগল করবেই। ক্লায়েন্টের সাথে না পারবে ক্লিয়ার কমিউনিকেশন করতে, সব কিছু আপফ্রন্টে ক্লিয়ার রাখতে পারবে না, ক্লায়েন্টকে আপডেট ঠিকমতো দিবে না, ক্লায়েন্ট ভাবে ও ফাঁকি দিতেছে, একটা ফ্রিকশন ক্রিয়েট হবেই। মানে সে যতটুকু পোটেনশিয়ালি গ্রো করতে পারতো অতটুকু পারবে না। বহুত সিনিয়র পজিশনে বাংলাদেশে মানুষজন আছে যারা আসলে সার্ভিসের দিক দিয়ে মানে তুখোর সার্ভিস দেয়। আপনি তাদের সার্ভিস দেখলে দেখবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট তারা ইংলিশ কমিউনিকেশন পারে না দেখে, ক্লায়েন্টদের সাথে ডিলিংয়ের এই হ্যাসেলগুলো নিতে চায় না দেখে, দে আর ডুইং এ জব।
40,000, 50,000, 1 লাখ টাকার জব করতেছে, এটাই তাদের জন্য গুড এনাফ। তো তারা ওই এক্সট্রা হ্যাসেল নিতে চায় না। তো আপনার যদি ইংলিশ কমিউনিকেশন ভালো না হয়, দেয়ার আর অপশনস। আপনি ইন্টার্নশিপ করেন, জব করেন, কোনো একটা মেন্টরের আন্ডারে কাজ করেন, কোনো একটা কোম্পানির আন্ডারে আপনি কাজ করলেন, এক্সপিরিয়েন্স গেইন করলেন। দেন যদি আপনার মনে হয় যে আপনি ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করবেন, তখন হয়তো আপনার ইংলিশ অতদিনে ক্লিয়ার হয়ে যাবে। বাট ইনিশিয়ালি যদি আপনি কনফিডেন্স না থাকেন, ফ্রিল্যান্সিংই ট্রাই করতে হবে, এটাই ফরজ এরকম না। আপনি স্কিলটা শিখেন, দেন আপনি লোকাল ক্লায়েন্টদেরকে বাংলাতে কথা বলে সার্ভিস দেন, ওটাও সমস্যা নেই। আর্ন করতে মানে আপনার পকেট মানি আর্ন করতে, ফ্যামিলি চালাইতে ইন্টারন্যাশনালি যে যাওয়া লাগবে সবসময়, ওইটাও না। আপনি লোকালি সার্ভিস দিলেন, 20-30 হাজার টাকা একটা স্যালারি আর্ন করলেন, কোনো একটা সিনিয়রকে তার কাজে হেল্প করেন, 2-একটা প্রজেক্ট সে আপনাকে আউটসোর্স করে দিল হোয়াইট লেভেলে, আপনার কাজ হয়ে যাবে। ভাই ফ্রিল্যান্সিং করতে গিয়ে আমরা যেই সব থেকে বড় প্যারাটা খাই, পেপাল নাই দেশে, পেমেন্ট কেমনে আনবো, কোথায় এসে ডলার ঢুকবে, অনেক ব্যাংক বুঝেই না যেটা আপওয়ার্ক থেকে আসছে টাকা, এটা ফাইবার থেকে আসছে, এটাকে আপনারা কিভাবে ডিল করেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি যদি আর্ন করে থাকেন, দেন টাকা নিয়ে আসা যাবে। এটা তো Okay. আর হারাম ইনকাম না, আপনি Right. কোনো স্ক্যাম করেন নাই, কিছু করেন নাই। যদি হালাল ইনকাম হয়ে থাকে, সার্ভিস সেল করে থাকেন অথবা প্রোডাক্ট সেল করে থাকেন, টাকা আগে আর্ন করেন, দেন আপনি পেমেন্ট নিয়ে চিন্তা করেন। ওকে অনেকে আছে যে পেপাল ক্যান ইউজ করতে হবে ওইটাই জানে না, কিন্তু হ্যাঁ। পেপাল লাগবে। ওকে ফ্রিল্যান্সিংই শুরু করে না, হ্যাঁ, সে হ্যাঁ, $1 কামায় না। হ্যাঁ। তাতে কি হচ্ছে, সে অলরেডি ফ্রাস্ট্রেটেড যে কেন আমি বাংলাদেশে জন্মাইছি। কিন্তু বাংলাদেশ থেকেও ইন্টারন্যাশনাল বহুত ব্র্যান্ড আছে, আপনি আগে আর্ন করেন, টাকা দিয়ে সব সলভ করা যায়। পেপাল বলেন, পেওনিয়ার বলেন, ওয়াইজ বলেন, যেই অ্যাভেলেবেল পেমেন্ট মেথডগুলো আছে ওইগুলো আপনি ইউজ করেন, সমস্যা তো নাই। বিদেশিরা টাকা পাঠাচ্ছে না দেশে, তারা তো আপনার মতো এত অবজেকশন দিচ্ছে না, তারা রেমিটলি দিয়ে পাঠাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, এগুলো দিয়ে ট্রেডিশনাল ব্যাংকেই টাকা পাঠাচ্ছে, ডলার পাঠাচ্ছে, ওটাও পসিবল। আপনি পেপাল নাই, জুম বাই পেপাল আছে, ওটা আবার বাংলাদেশে অ্যাভেলেবেল। তাতে কি হচ্ছে, ক্লায়েন্ট তার পেপাল অ্যাকাউন্ট থেকে জুমের থ্রুতে আপনার ব্যাংকে পুশ করে দিচ্ছে টাকাটা, আপনার ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। ব্যাংকগুলা কি চায়, ট্রান্সপারেন্সি চায়, যে তোমার টাকাটা যে আসছে ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট দেখাও, কি সার্ভিস ডেলিভারি দিছো, ডিটেলসগুলো দেখাও। এটা আপনি একটা ইনভয়েস ক্লায়েন্টকে পাঠিয়ে দিলেন, ক্লায়েন্ট ই সিগনেচার করে আপনাকে পাঠিয়ে দিল, এটা আপনি ব্যাংকে সাবমিট করে দিলেন, দ্যাটস ইট। তো পেমেন্ট আপনার যদি টাকা থাকে আপনি আনতে পারবেন ইজিলি। এখন ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলে ডাইরেক্ট আনতে যাচ্ছেন না, আপনার হয়তো ডলার স্পেন্ড করা লাগবে, আপনি ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, বা কোথাও কোনো একটা সফটওয়্যারের জন্য পেমেন্ট করবেন, তার জন্য আপনার ডলারটা দরকার, আপনি ডাইরেক্ট ব্যাংকে ঢুকায় টাকা করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে এই যেই অফিসিয়াল চ্যানেলের সার্ভিসগুলো আছে, পিওনিয়ার আছে বাংলাদেশিদের জন্য, ওয়াইজ ছিল, যদি আপনার অলরেডি ওয়াইজ থাকে আপনি জানেন। বাট ওয়াইজ অ্যাকাউন্ট যেহেতু এখন নতুন বাংলাদেশিদেরকে দিচ্ছে না, নতুন অ্যাকাউন্টে দিচ্ছে না, এই জন্য ওয়াইজ কনসিডার না করলেও হচ্ছে। তো এলিভেট পে আছে আর হলো পেওনিয়ার আছে, এই দুইটা সার্ভিসের মাঝখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি রেকমেন্ড করবো পেওনিয়ারই, যেহেতু এটা অনেক বছর ধরে বাংলাদেশে সাস্টেন করতেছে। এর থ্রুতে আপনি ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন, ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন। আপনি তাহলে পেওনিয়ার থেকে পেমেন্টগুলো করলেন, হ্যাঁ, এটা থেকে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন। দেন যাদের আরও বেশি বড় প্রবলেম, লাইক আপনার কাছে অনেক অনেক ডলার, আপনি ভালো সার্ভিস সেল করেন, বাংলাদেশে $1 মিলিয়ন কোম্পানিও আছে, তারা পেমেন্ট কি রিসিভ করতেছে না? পেপাল তো অফিসিয়ালি নাই এখনও। তারা কি করতেছে, তারা কোম্পানি ফর্ম করতেছে বাইরে, ইউএসএতে, ইউকেতে, দুবাইয়ে তারা একটা কোম্পানি ফর্ম করতেছে। আপনার কাছে যখন $1,000 তখন আপনি $500 তো ইনভেস্ট করতেই পারবেন। তো যে কোনো দেশে $500, $600 দিয়ে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা যায়। দেন ওই কোম্পানির নামে হয় অ্যাকাউন্টগুলো, কারণ কোম্পানিটা তো বাইরের দেশের, সেই দেশে তো পেপাল অ্যালাউড। ওই দেশের কোম্পানি হয়, ওই দেশের অ্যাকাউন্টই হয়, ওই দেশের পেমেন্ট প্রসেসরই ওটা স্টোর হয়। দেন আপনার যখন যেটা দরকার হচ্ছে ওটা আপনি স্যালারি হিসেবে ড্র করতেছেন, অথবা আপনার অপারেশনাল টিমের এক্সপেন্স হিসেবে আপনি ড্র করতেছেন, ওইভাবে ওরা ওইটা করে। তো এই জন্য যদি টাকা না থাকে এখন আপনার এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, আগে টাকা ইনকামের দিকে ফোকাস করেন। টাকা যদি এনে ফেলেন, দেন কিভাবে রিসিভ করতে হবে ওটা নিয়ে আপনি যে কোনো একটা গ্রুপে পোস্ট দেন, দেখবেন আপনার সিনিয়র আপনাকে গাইড করতেছে যে ভাই এই থ্রুতে আপনি নিয়ে আসতে পারেন। লিগ্যাল যদি ইনকাম হয়, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। সো আপনার সাজেশন হচ্ছে আগে ভাই টাকাটা ইনকাম করো, আগে ডলারটা ইনকাম করো, তারপর আক্ষেপ করো কেন আমাদের পেপাল নাই, কেন আমরা এই নাই সেই নাই। সো পয়েন্ট হচ্ছে টাকা থাকলে টাকা আনার রাস্তাও আছে। এক্স্যাক্টলি। নিজুম ভাই, আমরা একদম শেষ স্টেজে আছি। সো আমরা আমাদের একটা ছোট র্যাপিড ফায়ার পার্ট রাখবো, আমি এটা আমার সব গেস্টের সাথে করি। সো এই র্যাপিড ফায়ার পার্টের মাধ্যমে আমরা আমাদের টোটাল পডকাস্টটাকে আজকে এন্ডিং করব। ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে আপনি জাস্ট খুব
কুইক আমাকে কিছু আনসার দিয়ে দিবেন। 1 নম্বর প্রশ্ন, ভাই উইন্ডোজ নাকি ম্যাক, ম্যাক। টাকা নাকি ডলার, ডলার। ফ্রিল্যান্সিং নাকি চাকরি? ফ্রিল্যান্সিং। থ্যাংক ইউ ভাই। নিজম ভাই আপনাকে welcome. অসংখ্য ধন্যবাদ আমার এই পডকাস্টে আসার জন্য। সো আমাদের পডকাস্টের অবজেক্টিভটা ছিল গ্রোথ হ্যাক আপনি কিভাবে করছেন, এটা আমি আমার অডিয়েন্সকে শেখাইতে চাই। তো আমি মোটামুটি আমার অডিয়েন্সের সাথে, মানে আমার অডিয়েন্স আমার সাথে একমত হবে যে আজকের যেই সেশনটা আমরা করলাম বা যে পডকাস্টটা আমরা রেকর্ড করলাম, আই হোপ আপনি যদি ফ্রিল্যান্সিং স্টার্ট করার চিন্তা ভাবনায় থাকেন, অথবা আপনি অনেক বছর যদি ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটাঘাটি করেন, অথবা আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন কিন্তু সামহাও কোথায় যেন ক্লিক করতেছে না, আপনার মনে অনেক প্রশ্ন ছিল, আমার ধারণা আমি অসংখ্য প্রশ্নের আনসার আপনার কাছে দিতে পারছি থ্রু নিঝুম ভাই। সো আমরা নিঝুম ভাইকে আমাদের পডকাস্টে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট যেই জিনিসগুলো আপনার ভেতরে আছে এবং টাইম ম্যানেজমেন্ট, আমি জানি আপনি এই দুটো জিনিসই খুব কাজ করেন, এবং আমি আজকে খেয়াল করছি যে আমরা যে টাইমটা ঠিক করছিলাম যে 3টা বাজার একটু আগে নিঝুম ভাই আসবে, এবং আপনি পারফেক্ট, আমার কনফিডেন্স ছিল যে ভাই যেহেতু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে ডেফিনেটলি উনি 3টা বাজার একটু আগে আসবেই, এটা আমার কনফিডেন্স ছিল, এবং আপনি আসতে পারছেন। থ্যাংক ইউ ভাই। অ্যান্ড Most আমার চেষ্টা থাকবে আপনার সাথে আমার আরেকটা পডকাস্ট করার, যেখানে আমরা টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলবো। ভাই একদম লাস্ট মোমেন্টে আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আচ্ছা, ফ্রিল্যান্সিং হলো যেমন প্রচার করা হয় ওইরকম না। তো আপনি যদি এটা কনসিডার করে থাকেন, আপনি যেটা করতেছেন ওটা পাশাপাশি করেন, যেটাকে আমি বলি ফ্রিল্যান্সিং অ্যাজ এ সাইড হাসেল। সাইড হাসেলটা যখন আপনি দেখবেন যে এটা প্রমিসিং রেজাল্ট দিচ্ছে, আপনি যা স্টাডি করতেছেন জবের পাশাপাশি এটা করার পর যখন দেখলেন এখান থেকে রেজাল্টটা ওইটার থেকে বেশি আসতেছে, লং টার্ম ধরে আসতেছে, দেন 6 মাসের সেভিংস আপনি জোগাড় করে দেন আপনি ফ্রিল্যান্সিংয়ে ফুল টাইম আসেন। দেন আপনি ফুল টাইম আসার পর বেশি দিন সোলো ফ্রিল্যান্সিং করার দরকার নাই, টিম ওয়াইজ ওটা সেট আপ করার চেষ্টা করেন। টিম হায়ার করলেন, নতুন টিম বারবার ভাঙা করার মধ্যে দিয়ে যাবে, তো তখনও আপনার সেভিংসটা আপনাকে হেল্প করবে। দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত। বাট কোনো বিজ্ঞাপন দেখে একদম সব কিছু বিক্রি করে দিয়ে ভালো একটা পিসি বানায় নাইমা লাভ নেই, কারণ এটা আসলে ইজি বাট সাস্টেনেবল না। তো আপনার যদি এখান থেকে সাস্টেনেবল কিছু বের করতে হয়, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর 2-3 ইয়ার্স অফ টাইম, দেন আপনি এটার মানে এটাকে আসলে সাস্টেনেবল করা যাচ্ছে নাকি ওটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের পডকাস্টটা দেখার জন্য। সো আমরা আমাদের এই পডকাস্ট থেকে আজকে সাইন অফ করতেছি। দেখা হবে আবার নেক্সট পডকাস্টে নেক্সট কোনো গেস্টের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।